তুই তো জানিস আমার বাড়ি চট্টগ্রামে। আমার ইনকোর্স পরীক্ষা শেষে আমার নিজের বাড়িতে যাই কিছুদিনের জন্য। আমাদের বাড়িটি শহর থেকে একটু ভেতরে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে অটোতে করে আমাদের বাড়িতে যেতে হয়। পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার পর প্রথম দিন বেশ ঘোরাঘুরি করলাম। আমার এক চাচাতো ভাই আছে, তার নাম রবিন। রবিন আমার থেকে 9 মাসের ছোট। আমরা একসাথেই বড় হয়েছি, তাই একে অপরকে নাম ধরেই ডাকি। আমি বাড়িতে গেলে রবিনের সাথেই বেশিক্ষণ সময় কাটাই। একদিন আমি আর আমার চাচাতো ভাই রবিন বিকেলে ঘুরতে বের হলাম। কিছু সময় হাঁটার পর আমরা একটা মাঠের পাশ দিয়ে হাঁটছিলাম। মাঠের পাশে বেশ ঘন গাছপালা এবং একটি পুকুর ছিল। জায়গাটা দেখতে বেশ সুন্দর। হাঁটতে হাঁটতে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমি নিচের দিকে তাকালাম এটা দেখার জন্য যে কিসের সাথে হোঁচট খেলাম। দেখলাম কিছু একটা মাটি থেকে কিছুটা ওপর হয়ে আছে, মানে অর্ধেক মাটির ওপরে, বাকি অর্ধেক বাইরে। আমি কৌতূহল বশত জিনিসটা কি দেখার জন্য সেটা মাটি থেকে টেনে তুলি। রবিন সামনে হাঁটছিল, সে পেছনে ঘুরে বলল, কিরে, কি করছিস? আমি বললাম, এই যে দেখ, এটা কি? রবিন বলল, এইটা তো একটা বোতল। এইটা তুই কোথায় পাইলি? আমি বললাম, এই যে মাটি থেকে টেনে তুললাম। বোতলটি কাঁচের ছিল, দেখতেও বেশ সুন্দর ছিল, মাঝারি সাইজের, কিন্তু বোতলটির গায়ে মাটি লেগেছিল আর কিছুটা বাজে গন্ধ আসছিল। হঠাৎ রবিন আমার হাত থেকে বোতলটা নিয়ে ছুঁড়ে মারে আর বোতলটি একটি গাছের সাথে লেগে ভেঙে যায়। আমি আর রবিন দুজনেই খেয়াল করলাম বোতলটা থেকে হালকা সাদা রঙের ধোঁয়া বের হচ্ছে। আমি রবিনকে বললাম, দেখ, বোতল থেকে ধোঁয়া বের হচ্ছে। রবিন বলল, বাদ দে, অনেকদিন মাটি নিচে চাপা ছিল, সেই জন্য হয়তো। আমিও ভাবলাম রবিন হয়তো ঠিকই বলছে। তারপর সন্ধ্যা আসছে আমরা দেখলাম, এবং মাগরিবের আজান দিচ্ছে পাশেই মসজিদ। আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় চলে এলাম। আমার আর রবিনের বাসা প্রায় পাশাপাশি, 2 থেকে 3 মিনিট সময় লাগে একজনের বাসা থেকে আরেকজনের বাসায় যেতে। আমি রাতে বাসায় সবার সাথে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষে আমি শুয়ে পড়ি। শুয়ে শুয়ে আমি ফেসবুকিং করছিলাম। হঠাৎ আমার নাকে কেমন একটা বাজে গন্ধ অনুভব করলাম। আমি ভাবলাম হয়তো আশেপাশের কোনো পচা জিনিস থেকে গন্ধ আসছে, তাই সেদিকে খেয়াল বাদ দিয়ে আমি আবার ফেসবুকিং করতে লাগলাম। হঠাৎ আমার পায়ে ঠান্ডা শীতল হাতের স্পর্শ অনুভব করলাম এবং আমি চমকে উঠলাম। কারো হাতের আঙুল দিয়ে আমার পায়ে স্পর্শ করছে কেউ, এটা আমি অনুভব করলাম। কিন্তু আমার রুমে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে কে স্পর্শ করলো? বারবার সেই চিন্তাটাই করছিলাম। আমি শোয়া থেকে উঠে লাইট জ্বালালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। মনের ভুল ভেবে আবার শুয়ে পড়লাম। হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। মনে হলো কেউ আমাকে টেনে বালিশ থেকে নিচে ফেলছে। এবার বেশ ভয় পেয়ে যাই। আমি চুপ করে গুটিসুটি মেরে শুয়ে থাকলাম, কিন্তু আমার ঘুম আসছিল না। কিছুক্ষণ পর আমি আবার অনুভব করি সেই শীতল হাতের স্পর্শ। আমার পা ধরে আমাকে টানছে নিচের দিকে। আমি আস্তে করে ঘাটটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম, কি এটা? অন্ধকারে যতটুকু বোঝা যাচ্ছিল দেখলাম একটা ছায়া মূর্তি আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এবং বেশ লম্বা। ওই ছায়া মূর্তিটাই তার হাত দিয়ে আমার পায়ের নিচের দিকে টানছিল। সেটা দেখে আমি চিৎকার দিয়ে এক দৌড়ে আম্মুর রুমে চলে যাই। তখন আব্বু আম্মু লাইট জ্বালিয়ে দেয় এবং বলে আমি কোনো খারাপ স্বপ্ন দেখেছি কিনা, কিন্তু আমি বোঝাতে পারলাম না সেটা কোনো স্বপ্ন ছিল না। যাই হোক, সে রাতে আর ঘুম আসলো না। এরপর মাঝখানে একদিন তেমন কোনো সমস্যাই হয়নি। এরপর একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। রাত আনুমানিক 2:35 দিকে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। যেহেতু আমার পাকা বাসা, তাই ওয়াশরুম আমাদের ডাইনিং রুমের পাশেই ছিল। বলে রাখা ভালো, আমার ওয়াশরুমের সামনাসামনি একটা বড় আয়না ছিল। আমি ওয়াশরুম সেরে দরজা খুলে যেই বের হলাম, দেখলাম সেই ছায়ামূর্তিটি আমার সামনে দাঁড়িয়ে, ঠিক আয়নার ভেতরে স্পষ্ট দেখতে পাচ্ছি। ছায়ামূর্তির একটা হাত পেছনে আর একটা হাত সামনে। ভয়ে আমি থ হয়ে দাঁড়িয়ে আছি। আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমি শরীর নাড়াতে পারছিলাম না। হঠাৎ করে আয়নার ভেতর থেকে কালো একটা হাত এসে আমার গলা টিপে ধরে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। কত সময় আমি বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিলাম জানি না। চোখ মেলে দেখি
আমি বিছানায় শুয়ে আছি, পাশে আমার বাবা মা বসে আছে। আমি চোখ খুলে বললাম, আমি এখানে কিভাবে এলাম? তখন আম্মু বলল, সকালে আমি ফজরের নামাজ পড়তে উঠেছিলাম, ওয়াশরুমে যেতেই দেখি তুই দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি আর তোর আব্বু মিলে ধরাধরি করে তোকে বিছানায় নিয়ে আসি। এরপর তোর ডাক্তার আঙ্কেলকে কল দিয়ে আনি, আর 3 ঘন্টা পর তোর জ্ঞান আসলো। এরপর আমি আমার সাথে ঘটা ঘটনা খুলে বললাম আব্বু আম্মুকে। একটু পর রবিন আর তার বাবা আমাদের বাসায় আসেন আমাকে দেখতে। তখন আমার মুখ থেকে এই সব ঘটনা শুনে রবিনের বাবা বলেন, একদিন আগেই তো রবিনের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। একদিন জ্বর ছিল রবিনের। তখন আমার আম্মু রবিনকে বললেন, রবিন, তোমার সাথে কি ঘটেছিল, বলো আমাদেরকে। রবিন বলল, আমি রাত 10টার দিকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ রাস্তার ধারে দেখলাম বয়স্ক একজন মানুষ বসে আছেন। আমি ওনাকে সালাম দিলাম আর বললাম, চাচা, এত রাত্রে এখানে বসে বসে কি করছেন? বয়স্ক লোকটি বলল, বাবা, আমি বিকেলে বাজারে গিয়েছিলাম, আসতে আসতে এসব পার হয়ে গেছে। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আর রাস্তাটাও ভুলে গেছি। কাউকে রাস্তায় দেখছিলাম না, তাই বসে আছি বাবা। আমি লোকটিকে বললাম, চাচা, আপনি কোন দিকে যাবেন? লোকটি ইশারায় বলল, বাম দিকের যে রাস্তাটা আছে সেই দিকে যাব। এবং বয়স্ক লোকটি বলল, বাবা, আমাকে একটু আগিয়ে দিয়ে আসবা? আমিও ভাবলাম ঠিক আছে, লোকটি এত করে যখন বলছে একটু এগিয়ে দিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। আমি লোকটির একটা হাত ধরলাম, আর লোকটি তার লাঠিটি অন্য হাতে ধরল। কিছুক্ষণ যাওয়ার পর অনুভব করলাম আমি যে লোকটির হাত ধরে আছি, ওনার হাত অসম্ভব রকমের ঠান্ডা। কোনো মানুষের হাত এতটা ঠান্ডা হওয়ার কথা না। তবুও মনে মনে ভাবলাম, বয়স্ক মানুষ, সেজন্যই হয়তো। চাঁদনি রাত ছিল, চাঁদের আলোয় আশেপাশে সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল, তাই লাইট জ্বালানোর প্রয়োজন মনে করলাম না। হাঁটতে হাঁটতে লোকটাকে আমি কিছু কথা জিজ্ঞেস করি, কিন্তু লোকটা আমার কোনো কথারই উত্তর দিচ্ছিল না। উনি নিজের মতো করে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর আমি বললাম, চাচা, আর কত দূর? লোকটা বলল, এই তো বাবা, আর একটু সামনে। হঠাৎ আমি লক্ষ্য করলাম লোকটার শরীর আগের থেকে কিছুটা বড় হয়ে গেছে। আমি মনে মনে বললাম, আরে, কিছুক্ষণ আগেই তো লোকটা নুয়ে নুয়ে হাঁটছিল, এখন দিব্যি সোজা হয়ে হাঁটছে কিভাবে? আমি আরও একটা জিনিস ভালোভাবে খেয়াল করছিলাম, লোকটার কোনো ছায়া মাটিতে দেখা যাচ্ছিল না। এটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই, কিন্তু তখনও বুঝতে পারিনি এটা প্যারানর্মাল কিছু। যাই হোক, আরও কিছুটা পথ যাওয়ার পর লোকটা একটা সাঁকো দেখিয়ে বলল, বাবা, ওই সাঁকোটার ওই পারে আমার বাড়ি। আমি বললাম, ঠিক আছে, চলেন চাচা, আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। লোকটি বলল, আচ্ছা বাবা, চলো। লোকটাকে নিয়ে আমি সাঁকোতে উঠলাম। একটু যাওয়ার পর আমি পেছন ঘুরে তাকালাম বয়স্ক লোকটি ঠিকভাবে আসছে কিনা সেটা দেখার জন্য, কারণ সাঁকোতে দুজন সমানভাবে অর্থাৎ পাশাপাশি যাওয়া যায় না। একজন সামনে থাকলে অপরজনকে পেছনে থাকতে হয়। তাই আমি সামনে ছিলাম আর লোকটি পেছনে। হঠাৎ পেছন ফিরতেই দেখলাম সাঁকোর উপর বিশাল লম্বা একজন আমার পেছনে সাঁকো পার হচ্ছে। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কারণ এই বিশাল লোকটি ছিল সেই বয়স্ক লোকটি যার সাথে আমি এতটা পথ আসলাম। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে নিমেষের মধ্যে এতটা লম্বা একটা মানুষ হয় কিভাবে। বয়স্ক লোকটি আমাকে বলল, কি বাবা, কি আমাকে সাঁকোটা পার করে দিবা না? এই কথা বলে জোরে জোরে হাসতে লাগলো, আর তার আকৃতিও বড় হতে লাগলো। আমি হাতে থাকা টর্চটি তার দিকে মারলাম, কিন্তু টর্চটি কোনোভাবেই জ্বলছিল না। প্রচন্ড ভয়ে আমি আমার সাহস আর ধরে রাখতে পারলাম না। আমি সাঁকো থেকে পিছলে নিচের ডোবায় পড়ে গেলাম। ডোবায় পড়া মাত্রই হঠাৎ পানির নিচ থেকে কেউ আমার দুবার টেনে ধরলো আর আমাকে পানির নিচের দিকে টানতে লাগলো। সাঁকোর নিচেই একটা খুঁটি ছিল বাঁশের। আমি শক্ত করে খুঁটিটা ধরেছিলাম 2 হাত দিয়ে, কোনোভাবেই ধরে রাখতে পারছিলাম না। বারবার আমার হাত পিছলে যাচ্ছিল। আমি মনে মনে আল্লাহর নাম নিতে থাকি, আর মনে মনে যে সূরা মনে আসে সেই সূরাই পড়তে থাকি। হঠাৎ আমি অনুভব করলাম আমার পাটা ছেড়ে দিয়েছে পানির নিচ থেকে। আমি কোনো মতে সাঁতরে পানিতে উঠলাম। তারপর প্রচন্ড ভয় ও ভেজা কাপড় নিয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় এসে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান আসার পর অনুভব করলাম শরীরে প্রচন্ড ব্যথা, গায়ে জ্বর। হাব্বু বলল, কাল রাত 11:50 দিকে তুই বাসার সামনে এসে তোর মাকে জোরে জোরে ডাকছিলি। তোর আওয়াজ শুনে আমি আর তোর আম্মু দরজা খুলতেই তুই অচেতন হয়ে পড়ে যাস। কাল রাতে কি হয়েছিল তোর সাথে? তারপর আমি আব্বুকে সব ঘটনা খুলে বললাম।
আর আজ সকালে খবর পেলাম সাব্বিরও নাকি রাতে বেহুশ হয়ে গেছে, তাই হন্তদন্ত হয়ে ছুটে আসলাম। এরপর আমার আব্বু আমাদেরকে এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে আসেন। ইমাম সাহেব সমস্ত ঘটনা শোনার পর বলেন, আপনাদের সন্তানের ওপর খারাপ কিছু খুবই শক্তিশালী এক জিনের বদনজর পড়েছে। ওরা যে কাঁচের বোতলটি ভেঙেছিল, হতে পারে তার মধ্যে জিনটি বন্দী ছিল, আর এই কারণেই তাদের সাথে এসব ঘটনা ঘটছে। আপনারা চিন্তা করবেন না, আমি রুকাইয়া করে আপনাদের বাসাটা বন্ধ করে দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। এরপর ইমাম সাহেব তার রিচুয়ালের মাধ্যমে আমাদের ও রবিনের বাসা বন্ধ করে দেয়, যাতে জিনটি আমাদের বাসায় প্রবেশ করতে না পারে। এরপর আমাকে আর রবিনকে কিছু আমল দেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে বলেন। এরপর থেকে এখন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হয়। একদিন মাহি আমাকে কল দিল। আয়ান, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর? তোর তো কোনো খোঁজ খবরই নেই। বেঁচে আছি, এটাই বেশি। কথা শুনে আমি কিছু বলতে না বলতেই মাহি বলে উঠল, শোন, তোর সাথে আজকে আমার অনেক কথা আছে। বলে মাহি বলতে শুরু করলো, তুই তো জানিস আমার বিয়ে হচ্ছিল না। আল্লাহর রহমতে আমি এত সুন্দর হওয়ার পরেও বিয়ে হচ্ছিল না। যাই হোক, প্রথমে ভাবতাম এমনি কিছু হয়নি। এরপর 22/7/2021 ফাইনালি আমার বিয়ে হয়। প্রথমে তো বিয়ের পর নতুন জীবন সুখেরই ছিল। কিছুদিন যেতে না যেতেই শুরু হলো বিষাক্ত এক অধ্যায়। কি জন্য বলছি পুরো কথা শুনলে বুঝতে পারবি। 3/11/2021 ঘটনার প্রথম দিন আমার প্রচন্ড মাথা ব্যথা। সন্ধ্যা হলেই মাথা তুলে রাখতে পারি না, ওঠাতে পারি না। যাই হোক, তোর দুলাভাই আমাকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসে। তারপর আবার সব স্বাভাবিক হয়ে যায়। এরপর 2-3 দিন আর তেমন কোনো সমস্যা নেই। 8/11/2021 আবার সেই মাথা ব্যথা। এবার ওষুধে কাজ হচ্ছে না, এভাবেই কেটে যাচ্ছে। 17/11/2021 আমার সন্ধ্যা হলেই মাথা ব্যথা এখন আবার নতুন ভাবে শুরু হয়। শ্বশুর শাশুড়ি আর নিজের জামাইয়ের ওপর একটা অত্যাচার। কি ভাবছিস হঠাৎ করে এই কথা কেন বললাম? শোন, আমাদের বিয়ের শুরুর দিকটা থেকেই আমার জামাই আমাকে অনেক পছন্দ করত। শুরুটা ভালো লাগলেও আস্তে আস্তে 2-3 মাস যেতে না যেতেই আমার জামাই আমার শাশুড়ি কেমন যেন হয়ে উঠল। কথায় কথায় বকাবকি, এমনকি একদিন গায়ে হাত পর্যন্ত উঠালো। যাই হোক, আমার সাথে কি হতে চলেছিল আমি জানি না। এভাবে আমার সাথে 3/1/2022 পর্যন্ত চলতে থাকে। এরপর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, তাই আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার আমাকে দেখে তেমন কোনো সমস্যা নেই বলে দেয়, আমার শরীর অনেক দুর্বল এটাই বলে। যাই হোক, আমি বাসায় চলে আসি। 2 দিন পর আগের মতোই মাথা ব্যথা, আমার জামাই বকাবকি, মারধর, এভাবেই 13/1/2022 পর্যন্ত চলে। আর হ্যাঁ, ভুলে গেছি, এর মাঝে আমার মা আমাকে নিতে আসলেও তাকে নানা অজুহাতে ফিরিয়ে দেয়া হতো। অবশেষে একদিনের জন্য মা এসে অনেক কষ্টে আমাকে নিয়ে গেল 14/1/2022। যাওয়ার পর আমি মাকে সবকিছু খুলে বললাম। মা এই ব্যাপারে বাবার সাথে কথা বলে আমাকে রাতে জানাবেন বলল। তারপর হঠাৎ বিকেলে আমার বড় দাদু আমার বাসায় আসলো, আমি বাসায় আছি শুনে। এরপর দাদু আমাকে দেখে বলে উঠল, তোর চেহারা কি হাল হয়েছে? জিজ্ঞেস করতে করতে মা এসে পড়লো। মা দাদুকে সালাম দিয়ে বলল, বাবা বসেন, চা করে আনি। চা নিয়ে আসতেই দাদু বলে উঠল, তোর মেয়ের উপরে নজর আছে, তুই ভালো করে কোনো হুজুর দেখা। তারপর মা উঠে বলল, কি বলেন বাবা? দাদু বলল, দেখ তোর মেয়ের চেহারার কি অবস্থা। তাছাড়া মাহি সুন্দর চেহারার অধিকারী, আর এখন কি তার চেহারা হয়েছে। মাহিকে আমি টিকেটপুরের এক হুজুরের নাম্বার দিচ্ছি, ওইখানে যা। এই বলে নাম্বারটা দিয়ে দাদু চলে গেল। এর পর দিন আমার জামাই আমাকে নিতে আসছিল, কিন্তু আমার মায়ের কারণে তা সম্ভব হলো না। এরপর আরো 2 দিন থাকার অনুমতি দিয়ে সে চলে গেল। আমার মা আমাকে বলল, রেডি হয়ে নে, হুজুরের কাছে যাব। এরপর দুপুরে দাদুর দেয়া ঠিকানায় আসি। তারপর হুজুরের জন্য অপেক্ষা করতে করতেই হুজুর চলে আসলো। এসে আমাকে দেখে বলল, তুমি আর দেরি না করে অজু করে আমার রুমে আসো। আমি অবাক হয়ে অজু করে মাকে সাথে নিয়ে হুজুরের রুমে প্রবেশ করলাম। এসে পড়তেই হুজুর বলল, দেখো মা, তোমার দাদুর কথাই ঠিক, তোমার ওপর দুষ্টু এক জিনের নজর আছে। এরপর হুজুর আমার বাম হাতের কেনি নখ ধরে আমাকে বলল, কালকে এসো। অতঃপর 16/1/2022 আমরা হুজুরের বাসায় এসে পড়লাম। আর দেখলাম 2টা রোগী দেখে হুজুর তাদের বিদায় দিয়ে আমাদের ভেতরে আসতে বলল এবং বলতে শুরু করলো, তোমার তো আগে বিয়ে হচ্ছিল না,
এর কারণ কি কিছু জানো? কারণ তোমাকে একটা ছেলে আড়াল থেকে অনেক ভালোবাসতো, কখনো তোমাকে বলতে পারতো না। তার নাম বলছি না, কিন্তু তোমাদের বাসার কাছেরই কেউ। যাই হোক, তোমার জন্য পাগল হয়ে ওঠে সেই ছেলেটি, আর সেই পাগলামির কারণে আজ তোমার এই অবস্থা। শুরুতে তোমাকে ছেলেটি পাওয়ার লোভে এক হিন্দু তান্ত্রিকের সাথে কথা বলে, যাতে তোমার কোথাও বিয়ে না হয়। আর প্রথম তো তাই হচ্ছিল, কিন্তু তুমি তো আগে থেকে অনেক নামাজ পড়তে, আর তোমার মাও একজন নামাজি মানুষ। তাছাড়া তান্ত্রিকের ওই নজর তোমার বেশি ক্ষতি করতে সক্ষম হয়নি, তাই অবশেষে তোমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকেই তোমার নতুন বিপদ তোমার সাথে চলে আসে। এইদিকে তোমার জন্য পাগল ওই ছেলে, অন্যদিকে তোমার শাশুড়ি। যাই হোক, তোমার বিয়ের কিছুদিন ভালোভাবেই যায়। এরপর ওই দুষ্টু ছেলেটা আবার তান্ত্রিকের কাছে গিয়ে বলে, কি করলেন আপনি, কিছুই তো হলো না। এরপর তান্ত্রিককে দিয়ে সেই দুষ্টু ছেলেটি জিনের নজর তোমার উপরে রাখে, যার কারণে সন্ধ্যা হলেই তোমার প্রচন্ড মাথা ব্যথা হতো। ওই জিনকে দিয়ে তোমার খুব খোঁজ খবর নিত। আর ওইদিকে তোমার শাশুড়ি তোমার দিকে তার একমাত্র ছেলের ভালোবাসা বেশি বলে সেও এক মহিলার কাছে যায় এবং তোমার ওপর কালো জাদু করে। ফলে তোমার স্বামী তোমার উপর খারাপ ব্যবহার করা শুরু করে। এই বলে হুজুর মাকে বললেন, এর সমাধান আমি কালকের মধ্যে দিয়ে দিব। এরপরে আর সময় নেই, কারণ হুজুর আসরের নামাজের পরে 1 ঘন্টা রোগী দেখেন। যাই হোক, আমার হাতে আর একদিন, তাই চলে গেলাম। পরদিন হুজুর আমাকে কিছু আমল, 3টা তাবিজ, মাকে 4টা কাগজে আরবি লেখা কাগজ দিয়ে ঘরের 4 কোণে মাগরিবের আজানের সাথে সাথেই সেটা পুঁতে দিতে বললেন। আমরা বাসায় চলে আসি, আর এরপর আমার সংসার করা হয়নি। আজ 2 বছর হতে চলল আমাদের ডিভোর্সের। যাই হোক, এর মধ্যে কিছুদিন যেতে না যেতেই আমরা নতুন বাসায় উঠি। এখনো সেই আগের মাথা ব্যথা আর অন্ধকার একাকিত্ব রয়ে গেছে। এখনো মনে হয় কেউ আমার উপরে নজর রাখে। তুই যদি এর শেষ সমাধান খুঁজে পাস আমাকে বলিস। এই ছিল আমার নতুন সংসার, 5 মাসেই শেষ। তাই আর তোদের কারো সাথে যোগাযোগ করিনি। তুই বাসায় আসিস, পরে আরো কিছু যা আছে ফোনে বলতে পারছি না, বলবো তখন। এই বলে আমি হ্যাঁ বলতেই, ভালো থাকিস, পরে কথা হবে, বলল সে। এই ছিল আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া এক সংসার ভেঙে যাবার কাহিনী। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন, এবং তার মানে হুজুর যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শ শোনার পরেও তার কাজ হয়নি এবং সংসারটা শেষ পর্যন্ত ভেঙেই যায়। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সংসার ভেঙে গেল, এবং আরেকটু এই রাস্তাতে যদি খোঁজ নিয়ে পাওয়া যায়, তাহলে আরেকটু খোঁজ কি নেওয়া যেত না যে কে এই কালো জাদুটি করেছে, এবং শাশুড়ির এই কালো জাদু যে করা সেটার কোনো সমাধান পাওয়া যায় কিনা। এই ব্যাপারগুলো থাকলে মনে হয় আরেকটু ভালো হতো। কিন্তু আপনি হয়তো হাল ছেড়ে দিয়েছেন, মানে আপনার ফ্রেন্ড হয়তো হাল ছেড়ে দিয়েছিলেন বা ইচ্ছে করেনি। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই যে যারা কালো জাদু করেন, এই যে একটা সংসার ভেঙে গেল, কার লাভ হলো? শাশুড়ি যে কালো জাদু করেছেন তিনিও কি সুখী? তার সন্তান যদি অন্য কাউকে বিয়ে করে নিয়ে আসে, হয়তো তাকেও সে ভালোবাসবে। সেটাই স্বাভাবিক, সেটাই প্রকৃতির নিয়ম, এবং সেটাই পৃথিবীর নিয়ম। আর অন্যদিকে যদি সেই ছেলেটি যাকে কালো জাদু করলো তাকে না পায়, শুধুমাত্র কাউকে যদি কেউ ভালোবাসে, তার সংসার ভেঙে গেলে সেই ছেলেটিরও কি খুশি হওয়া উচিত? সেই ছেলেটি কোন সান্ত্বনা নিয়ে বেঁচে আছে? তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি কালো জাদু করেছেন 2 জন এবং সমস্যার সৃষ্টি হয়েছে 4 জনের। সেই সাথে তাদের পরিবারের যারা সদস্য আছেন তাদের কথা না হয় বাদই দিলাম, কারণ কালো জাদু করে শাশুড়িও ভালো নেই, তার সন্তানও ভালো নেই, যে এই মেয়েটিকে চেয়েছিল সেও ভালো নেই, এবং মেয়েটি তো অবশ্যই ভালো নেই। মাঝরাতে বাইক নিয়ে রওনা হয়েছি রামপাল থেকে খুলনায় নিজের বাড়ির উদ্দেশ্যে। আমার মোটর বাইকটা ফাঁকা রাস্তায় প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। চোখ মুখের ওপর আছড়ে পড়ছে হিম শীতল বাতাসের ঝাপটা। ছুটন্ত বাইকে আমার কাছে শীতটা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে আমার পরনে থাকা লেদারের জ্যাকেট, জিন্সের প্যান্ট ভেদ করে
ঠান্ডা বাতাস সূঁচের মতো গায়ে বিচ্ছে। আমার পায়ে জুতো, হাত মোজা, মাথা, কান, গলা একটা উলের মাফলার দিয়ে পেঁচানো বলে কিছুটা কম লাগছে বাতাস। তা না হলে বোধহয় ঠান্ডায় জমে যেতাম। রামপালের ফয়লা বাজার খালার বাসা থেকে নিজের বাড়ি ফিরছি, প্রায় 40 থেকে 45 কিলোমিটারের পথ। আমার খালার বোনের বিয়ে ছিল সেই দিন। সেই বিয়েতে অংশগ্রহণ করতেই আমি সেখানে যাই। কথা ছিল রাত 10টার মধ্যেই বিয়ের অনুষ্ঠান শেষ হবে। গ্রামের বিয়ে বলে কথা, রাত 10টার জায়গায় রাত 1টা বেজে যায়। অনেক রাত হয়ে গেছে দেখে খালা বলেছিল থেকে যেতে, আমি শুনিনি। অনেক লোকের ভিড়ে বিয়ে বাড়িতে রাত কাটানো মানে ঘুম হারাম করা, এটা নিশ্চিত। খালার বাড়ির কেউ আজ রাতে এক ফোঁটা ঘুমাতে পারবে না। এছাড়া কাল সকাল 9:30টায় আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। বিয়ে বাড়িতে থেকে গেলে সকালের ক্লাসটা মিস হয়ে যাবে। বিয়ে বাড়িতে সারাদিন অনেক হাসি তামাশা, মজা, ফুর্তি, ছোটাছুটি। এখন আমি খুবই ক্লান্ত। আমি তখন চাইলাম যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছে নিজের পরিচিত বিছানায় গরম লেপের ভেতরে ঢুকে পড়তে। শীত যতটা সেই হিসেবে কুয়াশা নেই বললেই চলে। অনেক দূর পর্যন্ত বাইকের হেডলাইটে স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ আমি বেশ চমকে উঠি। চুলকাটি চন্দ্রমহল পার হতেই রাস্তার মাঝ বরাবর কুচকুচে কালো রঙের মোটাসোটা একটা বেড়াল চুপচাপ বসে আছে। বিড়ালটা স্থির চোখে সোজা বাইকের হেডলাইটের দিকে তাকিয়ে আছে। হেডলাইটের আলোয় বিড়ালটার চোখগুলো জলজল করছিল। আমি বাইকের গতি কমিয়ে ফেলেছি অনেকটা। বিড়ালটা একেবারে কাছাকাছি পৌঁছে যেতেই অলস ভঙ্গিতে রাস্তার পাশে নেমে গেল। আমার মনে একটা ভাবনা ঢেউ খেলে গেল। আমার বড় খালা বলতেন, নিশিরাতে পথের মধ্যে কালো বেড়াল দেখা খুবই খারাপ। বড় খালার কথা মনে করে আমি নিজেই মনে মনে একটু হাসলাম। আগের দিনের মানুষের কত রকমই না কুসংস্কার ছিল। ফাঁকা রাস্তায় ভোঁ ভোঁ শব্দ তুলে আমার বাইকটা একটানা ছুটেই চলেছে। আমি তখন চুলকাঠি বাজার ছাড়িয়ে কাটাখালি বাজারের আগে মহিষের খামারের ওইখানে পৌঁছে গেছি। আমার রাস্তার পাশে অনেক দিনের পুরনো একটা কবরস্থান আছে। বর্তমানে কবরস্থানটা বোধহয় পরিত্যক্ত। অনেক দূর থেকেই হেডলাইটের আলোয় চোখে পড়ল কবরস্থানের গেটের সামনে সাদা রঙের বোরখা পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার কোলে সাদা কাপড়ে পেঁচানো কি একটা। মহিলা হাত উঁচিয়ে আমাকে বাইক থামানোর জন্য ইশারা করছে। আমি মহিলার সামনে গিয়ে বাইক দাঁড় করিয়েছি। ঠিক তখনই আমার নাকে আতর কর্পূরের মিশ্র তীব্র গন্ধ এসে পৌঁছায়। মহিলার মুখটা হিজাব দিয়ে ঢাকা, এমনকি চোখ দুটোও দেখা যাচ্ছে না। মহিলা কেমন যেন পাথরের মূর্তির মতো সোজা দাঁড়িয়ে রয়েছে। মহিলার বেশ আর আতর কর্পূরের গন্ধে আমার প্রচন্ড অস্বস্তি লাগছিল। আমি অস্বস্তি কণ্ঠে জিজ্ঞেস করলাম, থামালেন কেন আমাকে? কি দরকার বলুন? বাইকটা স্টার্ট অবস্থায় রয়েছে বলে প্রশ্নগুলো গলা উঁচিয়ে করতে হলো। মহিলা কেমন রুক্ষ কণ্ঠে আদেশের মতো করে বলল, আপনি তো কাটাখালি বাজার হয়ে যাবেন, আমাকে আপনি কাটাখালি বাজার পর্যন্ত নিয়ে চলুন। আমি বিরক্তিতে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাত্রে এখানে কেন এসেছিলেন? মহিলাটি তখন তার কোলে সাদা কাফনে মোড়ানো পোটলাটি দেখিয়ে বলল, এই বাচ্চাটাকে দাফন করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখি কবরস্থান বন্ধ হয়ে গেছে, কেউ নেই, তাই আবার ফিরে যাচ্ছি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এবার এতক্ষণ আমি ভালোভাবে লক্ষ্য করিনি। মহিলার কোলে থাকা যেটাকে আমি এতক্ষণ পোটলা বলে মনে করেছিলাম, সেটা আসলে একটা ছোট বাচ্চার কাফনে পেঁচানো লাশ। লাশটার গা থেকেই আতর কর্পূরের গন্ধ ভেসে আসছে। আমি কিছুটা ভীত গলায় বললাম, আপনি একা একজন মেয়ে মানুষ এত রাত্রে লাশ দাফন করতে এসেছেন? সব কি বলছেন আপনি? মহিলাটি উত্তরে বলল, আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নেই। আমার বোনের 2 মাস বয়সে এই বাচ্চাটা আজ রাত্রে মারা গেছে। মরা বাচ্চা তো আর ঘরে ফেলে রাখা যায় না, তাই আমি দাফন করতে নিয়ে এসেছিলাম। আমার কাছে মহিলার কথাটা কেন যেন মোটেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। আমি মনে মনে চিন্তা করলাম, বাইকটা নেয়ার জন্য কথাগুলো বানিয়ে বলছে। তাছাড়া যত যাই বলুক, এত রাত্রে একটা মেয়ে লাশ দাফন করতে কিছুতেই কবরস্থানে আসতে পারে না, তা আবার একা। নিশ্চয়ই কোনো ফন্দি ফিকির সাজিয়েছে। আজকাল নিউজে প্রায় দেখি সংঘবদ্ধ দুষ্ট চক্র গভীর রাতে যাত্রা পথে লাশ সাজিয়ে, অসুস্থ রোগী দেখিয়ে, বিভিন্ন অজুহাতে দাঁড় করিয়ে অটো, রিক্সা, প্রাইভেট কার, মোটরবাইক ছিনতাই করছে। এই মহিলাও বোধহয় সেরকম কিছু একটা হবে। আমি তাই কঠিন স্বরে বললাম, আমাকে মাফ করবেন, আমি আপনার সঙ্গে যেতে পারবো না, বলে বাইকের গিয়ার তুলে দিলাম। সাথে সাথে মহিলা থমথমে গলায় বলল, এই গভীর রাত একটা বাচ্চার লাশ সহ একটা অসহায় মহিলাকে তুই একা ফিরে চলে যাচ্ছিস? এর ফল ভালো হবে না, সামনে তোর অনেক বিপদ। আমি কবরস্থানের সীমানা ছেড়ে একটানে অনেক দূর চলে এলাম, কিন্তু আমার মনের ভেতর মহিলার বলা শেষ কথাগুলো কেমন খচখচ করতে লাগলো। সামনে তোর অনেক বিপদ, সামনে তোর অনেক বিপদ, সামনে তোর অনেক বিপদ। আমার মনে ভাবনা জাগলো, মহিলা কে?
আমি যা ভেবেছি মহিলা হয়তো তা নয়। হয়তো মহিলা সত্যি বিপদগ্রস্ত, অসহায়। আমি বোধহয় কাজটা ঠিক করলাম না। মহিলাকে সঙ্গে নিয়ে আসাটাই উচিত ছিল। আমি বাইক ঘুরিয়ে আবার কবরস্থানের দিকে যেতে লাগলাম। অনেক দূর থেকে এই হেডলাইটের আলোয় মহিলাকে দেখতে পেলাম আবারও। মহিলা এখনো কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কি করছে মহিলা? সে বাচ্চার গা থেকে কাফনের কাপড়টা খুলে ফেলেছে। সত্যি ছোট্ট একটা বাচ্চার লাশ। তবে বাচ্চাটা আজ রাতে মারা যায়নি, মারা গেছে অন্তত 2-3 দিন আগে। কারণ লাশটা কেমন ফোলা ফোলা, ফ্যাকাশে। মহিলা কাফনের কাপড়টা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেলে দিল। ফলে ঢোল হয়ে যাওয়া বাচ্চাটার হাত পাগুলো শক্ত হয়ে রয়েছে। মহিলা সেই লাশটি উল্টিয়ে ঝুলিয়ে প্রচন্ড জোরে দুদিকে হ্যাঁচকা টান দিল। হ্যাঁচকা টানে লাশটির উরুষ সংযোগ থেকে কাঁধ পর্যন্ত ছেড়ে আলাদা হয়ে গেল। এবং এবার সেই মহিলাটি হিজাব খুলে ফেলল। তখন আমি ভয়ে থমকে দেখছি কি করছে মহিলা। মহিলার ভয়ঙ্কর বিভৎস একটা মুখ, চোখের জায়গায় চোখবিহীন দুটো গাঢ় অন্ধকার কোটর, নাকের জায়গায় পাশাপাশি দুটো ফুটা। এবং সেই বিভৎস মহিলার সেই রূপ দেখে আমি ঘেমে নিয়ে উঠেছি। বাইকের মুখ ঘুরিয়ে আমি কাটাখালি বাজারের দিকে ঝড়ের গতিতে ছুটতে লাগলাম। কবরস্থান এলাকা ছেড়ে অনেক দূর চলে এসেছি আমি। এখনো বাইকটা ঝড়ের গতিতে ছুটে চলেছে। মনে হচ্ছে আমি যেন শূন্যে ভেসে চলেছি। আমি কিছুতে নিজেকে সামলাতে পারছিলাম না। আমি নিজেকে নিজে জিজ্ঞেস করলাম, আমি কি দৃশ্য দেখলাম? যা দেখেছি তা কি সত্যি নাকি চোখের ভ্রম? ঠিক তখন হঠাৎই বাইকটা ঘর ঘর শব্দ তুলে কয়েকটা ঝাঁকুনি খেয়ে স্টার্ট বন্ধ হয়ে গেল। রাস্তার একপাশে বাইকটাকে দাঁড় করিয়ে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। আমি বাইকের তেল আছে কিনা চেক করে নিলাম। দেখলাম বাইকের তেলের ট্যাঙ্কিতে আর রিজার্ভে ঠিক মতোই তেল আছে। প্লাগেও ময়লা জমেনি। অন্য কোনো সমস্যাও দেখা যাচ্ছে না। সব ঠিক আছে, কিছুতেই বাইকটা শুধু স্টার্ট নিচ্ছে না। বাইকে কিকের পর কিক করে যাচ্ছে আমি, পা ব্যথা করছে। বাইকটা একেবারেই স্টার্ট নিচ্ছে না তা নয়, মাঝে মাঝে স্টার্ট হচ্ছে, কিন্তু গিয়ার তুলে দিয়ে রানিংয়ে যেতে চাইলেই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। বাইকটা স্টার্ট হবার পর গিয়ার তুলে রানিং করতে গিয়ে যখন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখনই আমি বাইকের পেছনে নজর দেই। দেখতে পাই আমার বাইকের পেছনের চাকাটায় দুটো ছোট ছোট হাত টেনে ধরে রেখেছে চাকাটা। ছোট্ট বাচ্চার কনুই থেকে ছেঁড়া 2 ছিন্ন হাত। আমি বিভৎস চেহারার সেই মহিলাকে লাশটা ছিঁড়ে 2 ভাগ করতে দেখেছি। সেই মহিলা আমাকে পালাতে দেখে বাচ্চার লাশের 2 কনুই ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। ঠিক তখনই কোনোভাবে এটি আমার চাকার সাথে আটকে যায়। বাইকের পেছনে আমি সেটা খেয়াল করিনি, এখন খেয়াল করছি। আমি স্টার্ট তুলে রানিং করতে চাইলেই সেখানেই হাত দুটোতে আটকে যাচ্ছে। আমি বাইক ফেলে রেখে রাস্তার মাঝ বরাবর দাঁড়ালাম। যদি এই পথে কোনো বাস, ট্রাক বা অন্য কোনো যানবাহন আসে, কাটাখালি বাজারের দিকে বা রূপসার দিকে যায়, সেটাকে থামিয়ে লিফট চাওয়ার উদ্দেশ্যে। নীরব নির্জন একটা রাস্তা, চারিদিক খাঁ খাঁ করছে। কৃষ্ণপক্ষের চাঁদ মরে গেছে। চাঁদের আলোয় রাস্তার দুপাশে যতদূর দেখা যায় ধুধু ফসলের ক্ষেত আর ইটের ভাটা। আমি পকেট থেকে মোবাইলটা বের করি, ফোন করে বাড়িতে জানাবো বাইক নষ্ট হয়ে গেছে। মোবাইল বের করে আমি অবাক হয়ে গেলাম। সেটা কখন পকেটে বন্ধ হয়ে গেছে। আমি অনেক টেপাটেপি করলাম, কিন্তু মোবাইলটা অন হলো না। বোধহয় চার্জ ফুরিয়ে গেছে। অথচ বিয়ে বাড়ি থেকে রওনা দেবার আগে ফুল চার্জ ছিল। আমার বুকের ভেতর এখন ধক ধক করছে। কি দৃশ্য দেখে এসেছি তা কি সহজে ভোলা যায়? এখানে এসে বাইক খারাপ হয়ে গিয়ে দুর্ভোগ আরো বেড়েছে। তার উপর মোবাইলটাও কাজ করছে না। আজ কপালে কত কি লেখা আছে কে জানে। নিজের উপরই যখন রাগ বাড়ছে, আমার কথাগুলো নিজে নিজে ভাবছি। অপেক্ষার অবসান ঘটিয়ে দূর থেকে দুটো হেডলাইটকে ছুটে আসতে দেখলাম। আমি সাথে সাথে গা ঝাড়া দিয়ে 2 হাত তুলে যানটাকে থামানোর চেষ্টা করলাম। যানটা কাছে এসে দাঁড়ালো। দেখলাম একটা ট্রাকে একটা ড্রাইভার এবং ড্রাইভারের পাশের সিটে 2জন রোগা চেহারার হেল্পার বসে আছে। আমি অবাক হয়ে গেলাম। পাঞ্জাবি টুপি পরা ট্রাক ড্রাইভার ও হেল্পার সাধারণত দেখা যায় না আমাদের খুলনা শহরে। ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে বলল, কি সমস্যা ভাই, গাড়ি থামালেন কেন? লোকটার গলার স্বরে যেন কেমন দুঃখ একটা ভাব আছে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, পাথরের মতো স্থির চোখের মণি। মনে মনে ভাবলাম বোধহয় নেশা টেশা করেছে। আমি অসহায় গলায় বলতে লাগলাম তাদের উদ্দেশ্যে, ভাই আপনারা কতদূর যাবেন? আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, আমাকে যদি সঙ্গে নিয়ে যেতেন। ড্রাইভার লোকটা তেমনি দুঃখভাবে বলল, আমরা কাটাখালি বাজার পেট্রোল পাম্প হয়ে কুতির বটতলার দিকে যাব। আমি বললাম, আমাকে কুতির বটতলার পেট্রোল পাম্পের সামনে নামিয়ে দিলেই হবে। ড্রাইভার বললেন, ওঠেন। এই বলে ড্রাইভার হেল্পার দুজনের দিকে তাকালো। তোরা দুজনে যা, মোটরসাইকেলটা পিছনে উঠিয়ে নে। তারপরেই আমার দিকে তাকিয়ে বলল, আসেন আমার পাশে এসে বসেন। ট্রাক ছুটে চলেছে।
ট্রাকের ড্রাইভারের সিটে বসে আছি আমি। ট্রাক ড্রাইভার, হেল্পার, এদের সাথে কথা বলি। এদের সংস্পর্শে এসে বিভৎস দৃশ্য দেখে পাওয়া ভয়টা অনেকটাই কেটে গেছে আমার। অবশ্য এদের কাছে আমি সেই ভয়ানক দৃশ্যের কথা বলিনি। বললে এরা আবার আমার সম্পর্কে কি মনে করবে কে জানে। না বলাই ভালো। চলন্ত ট্রাকে ড্রাইভারের পাশের সিটে মাথা রেখে নিজের অজান্তে কখন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ট্রাকটা থেমে যায়, আমার ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলাম আমি কোথায় এসে পৌঁছেছি। কুথির বটতলায় পৌঁছাইনি, অন্য কোথাও। রাস্তার দুপাশে ঘন অন্ধকার, রাস্তার বাম পাশ ঘেঁষে ট্রাকটা দাঁড় করানো। আমি হতচকিত দৃষ্টিতে ড্রাইভারের দিকে তাকিয়ে বললাম, এখানে ট্রাক থামালেন কেন? ড্রাইভার কেমন কাটা কাটা গলায় বলল, ট্রাকের পেছনে একটা লাশ আছে, সেই লাশটাই কবরস্থানে দাফন করা হবে। আমি তো আতঙ্কিত গলায় থতমত খেয়ে গেলাম। লাশ? কবরস্থান? এর মানে কি? আপনাদের ট্রাকে লাশ এলো কোথা থেকে? ড্রাইভার আমার আতঙ্কিত চেহারা দেখে হাসি দিল। সেই হাসি দেখে আমার গা শিরশির করে উঠল, যেন কোনো মৃত মানুষের হাসি। মুখের হাসি মিলিয়ে যেতেই ড্রাইভার থমথমে গলায় বলল, লাশ, কবরস্থান, এগুলো শুনে এত ভয় পাচ্ছেন কেন? সবাইকে তো একদিন লাশে পরিণত হতে হবে। এই ট্রাকে মংলা থেকে একটা লাশ আনা হয়েছে, এই কবরস্থানে দাফন করা হবে। লাশটা দাফন করা হলে আপনাকে কুথির বটতলায় পৌঁছে দেব। চলেন এখন সবাই মিলে লাশটা দাফন করে আসি। আমি ভয়ে ভয়ে ড্রাইভারকে অনুসরণ করে ট্রাক থেকে নামলাম। ড্রাইভারের সাথে ট্রাকের পেছনে এসে দাঁড়িয়ে আমার চোখ আকাশে উঠে গেল। ট্রাকের পেছনে অন্তত 10-12 জন লোক। একটি লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। প্রত্যেকের গায়ে সাদা ধপধপে পাঞ্জাবি, পায়জামা, টুপি। সবাই মিলে ধরাধরি করে ট্রাক থেকে লাশের খাটিয়া নামাচ্ছে। বাতাসে আতর আর কর্পূরের তীব্র গন্ধ। আমি ভেবে কুল পাচ্ছি না, আমি কি ঘুণাক্ষরেও টের পেলাম না একটা লাশ বহনকারী ট্রাক এটি। আমার ট্রাকের পেছনে এতগুলো লোক আছে। বোধহয় লোকগুলো চুপচাপ স্বভাবের বলেই তাদের অস্তিত্ব টের পায়নি। লাশের খাটিয়া কাঁধে নিয়ে সবাই মিলে গোরস্থানের দিকে এগোতে লাগলো। আমি থ হয়ে ভাবতে লাগলাম, এ কোথাকার গোরস্থান কে জানে। তবে ভয়ঙ্কর দৃশ্য দেখা গোরস্থান এটা নয়, কারণ সেই গোরস্থানের সামনেটা অন্যরকম। বাস্তবিক এটা সেই পরিত্যক্ত গোরস্থান। তারা এখন গোরস্থানটার পেছনের গেটের সামনে রয়েছে বলে রাতের অন্ধকারে আমি ঠিক মতো চিনতে পারছি না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার লোকটা পাশে এসে বলল, দাঁড়িয়ে রয়েছেন কেন? চলেন লাশটা দাফন করে আসি। একজন মৃত মানুষকে দাফন করা তো সকলের দায়িত্ব। এ কথা শুনে সবার সাথে আমিও গোরস্থানের ভেতরে ঢুকলাম। নির্দিষ্ট স্থানে যেখানে নতুন কবর খোঁড়া হয়েছে সেখানে গিয়ে কাঁধ থেকে খাটিয়া নামিয়ে 2 জন লোক কবরে নেমে পড়ল। ধরাধরি করে খাটিয়া থেকে লাশ নামানো হলো। লাশ কবরে শুয়ে লাশের মুখের কাপড় সরিয়ে ফেলা হলো, শেষবারের মতো মৃতর মুখটাকে সকলের জন্য দেখার উদ্দেশ্যে। অন্য সবার মতো কৌতূহলবশত আমিও ঝুঁকে লাশটা দেখতে লাগলাম। কম বয়সী একটি যুবক ছেলের মুখ। মুখটা কেমন পরিচিত লাগছে। কোথায় যেন দেখেছি এই মুখটা আমি। কোথায় দেখেছি ভাবতে ভাবতে মনে পড়তেই আমি প্রচন্ড শিউরে উঠি। শির দ্বারা বেয়ে নেমে গেল ভয়ের স্রোত। বুকের ভেতর হৃৎপিণ্ডতা লাফাতে লাগলো। বিস্ফারিত চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লাশের ওই মুখটা আর কারো নয়, এ তো আমার নিজেরই লাশ এটি। লাশের মুখ থেকে চোখ তুলে আমি ভীত সন্ত্রস্ত চোখে আবার সবার দিকে তাকালাম। আমি অবাক হয়ে গেলাম, সবাই কেমন অস্বাভাবিক বড় বড় চোখে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সবার চেহারায় কেমন নিষ্ঠুর অভিব্যক্তি। আমি চোখ ঘুরিয়ে ভীত চোখে আবার কবরের ভেতর লাশের দিকে তাকালাম। ঠিক তখনই আমি এতটা ভয় পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। আমার চোখের সামনে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল লাশটা। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধক ধক করছে প্রচণ্ডভাবে। আমি আবার মুখ তুলে লোকগুলোর দিকে তাকালাম। লোকগুলো এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। লোকগুলোর চোখ থেকে কেমন যেন অন্ধকারে ঝরে পড়ছে। ট্রাক ড্রাইভার, হেল্পার, তাদের চোখ সবার চোখে একই রকম। আমার ভীত বিহ্বল চেহারা দেখে লোকগুলো হঠাৎ একসঙ্গে অট্ট হাসিতে ফেটে পড়ল। পালাতে হবে। ঝেড়ে দৌড় লাগালাম। পেছনে সকলের মিলিত হাসি। আমি রুদ্ধশ্বাসে ছুটে চলেছি, দিকবিদিক জ্ঞান শূন্যহীন। ঝোপঝাড় জঙ্গল পেরিয়ে হাত পা ছিলে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ছুটেই চলেছি। আমার তখন মনে একটাই ভাবনা, গোরস্থানের সীমানা অতিক্রম করতে হবে। দৌড়াতে দৌড়াতে কিসের সাথে হঠাৎ করে পা আটকে পড়ে যাই। গাঢ় অন্ধকারে গভীর গর্তের মধ্যে লম্বালম্বি শটান হয়ে পড়লাম। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। গর্তটা থেকে ওঠার জন্য জোর আর গায়ে অবশিষ্ট নেই। ততক্ষণে সাদা পোশাকধারী ভয়ঙ্কর চেহারার সেই লোকগুলো চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে। লোকগুলোর হাতের লণ্ঠনের আলোয় বোঝা গেল এতক্ষণ যেটাকে আমি গর্ত মনে করেছি সেটা আসলে নতুন খোঁড়া
সেই কবরটা বিশাল গোরস্থানের সীমানার মধ্যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে ঘুরে ফিরে আমি সেই খোঁড়া কবরটার ভেতরেই ছিটকে পড়েছি। আমি কবরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে গলা ফাটিয়ে চিৎকার করছি। ঘোঁত ঘোঁত জাতীয় এক ধরনের শব্দ ছাড়া আর কিছুই বেরোচ্ছে না, আর লোকগুলো গম গম করে আকাশ পাতাল কাঁপিয়ে হাসছে। আমি এটা দেখে ঠিক থাকতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন ঘুম ভাঙে সবাই বলে আমি নাকি কবরস্থানের সামনে পড়েছিলাম। কিছু লোক সকালে আমাকে কবরস্থানের সামনে পড়ে থাকতে দেখে মোবাইল থেকে 2-3 নম্বরে কল দিয়ে, খালামণির নাম্বার ছিল সেখানে কল দিয়ে আমাকে বাসায় পাঠানো হয়। তো এই ঘটনা যখন শুনতে পারে আমার নানা এবং তার বন্ধু বান্ধব মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা তাহলে ওই গান শুনতে যাব। তো যেই ভাবনা সেই কাজ। তারা পরদিন সন্ধ্যায় রওনা দেয় গানের আসরে গান শুনতে। তো তারা গান শোনে, গান শুনতে শুনতে আসলে গান শোনা শেষ হতে হতে গানের আসর তখন প্রায় রাত 2টো থেকে 2:30 বেজে যায় আর কি। তখন তারা গানের আসর শেষ করে তারা বাসার দিকে রওনা দেয় আর কি, 3 জন বন্ধু আর কি, আমার নানা সহ মোট 3 জন। তখন তারা বাসার দিকে রওনা দেয়। একটা কথা বলে রাখা ভালো, ওই যে গ্রামে গানের আসর শুনতে গেছিল ওই গ্রাম থেকে আমার নানার গ্রামে আসতে তেমন একটা মানে ভৌতিক প্লেস না পড়লেও একটি প্লেস পড়ে যেটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা। সেটা হচ্ছে একটা বট গাছ। বট গাছটা অনেক বড় এবং অনেক পুরাতন একটি বট গাছ, এবং বট গাছটা একটু বাগান টাইপের। বট গাছটা যেখানে অবস্থিত তার আশপাশ নিয়ে অনেকখানি জায়গা নিয়ে একটু বাগান, একটু জঙ্গল এরকম সিস্টেম, এবং ওই বট গাছের আশপাশ নিয়ে কবরস্থান। মানে এমন একটা সিস্টেম যে দিনও মানে যেতেই অনেকে ভয় পায় জায়গাটাতে। তো রাসেল ভাই তারা বাসার দিকে আসতে আসতে ওই বট গাছটার কাছে চলে আসে। বট গাছটা যখন তারা ক্রস করে যখন তারা সামনে আগায়, তখন হঠাৎ করে সামনের দিকে তারা দেখতে পায় যে একটা মহিলা, লাল শাড়ি পরা একটা মহিলা, মাথায় গোমটা দেওয়া, তাদের সামনে হাঁটতেছে। এর আগে পরে খেয়াল করিনি, ওই বট গাছটা ক্রস করার পরপরই তারা সামনে দেখতে পাচ্ছে যে এরকমটা একটা মহিলা হাঁটতেছে। তাদের কাছে টর্চ ছিল, ব্যাটারি চালিত, অনেক আগে যখন ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল আর কি, 3টে ব্যাটারি চালিত টর্চ লাইট। এবং ওই টর্চ লাইট একটা এখনো আমার বাড়িতে আছে, আমার নানার ব্যবহার করা টর্চ লাইট। তো যাই হোক, তখন তারা 3 জনের কাছে লাইট ছিল, এবং লাইটের আলোতে তারা স্পষ্ট দেখতে পাচ্ছিল যে লাল রঙের একটা শাড়ি পরা একটা মহিলা, ঘুমটা দেওয়া, ফেসটা বোঝা যাচ্ছে না, ঘুমটা দেওয়া, রাস্তার এক পাশ দিয়ে লাজুক প্রকৃতি ভাবে হাঁটতেছে আসলে আস্তে আস্তে করে। তখন আমার নানা তারা মনে ভাবে যে এটা এত রাত্রে কার বউ বাসা থেকে বেরোলো, কোথায় যাচ্ছে, এটা মনে করে যে এত রাত্রে কি কারোর বউ বাসা থেকে রাগ করে চলে যাচ্ছে, না কোনো কিছু বা কিছু চুরি করে নিয়ে কেউ পালাচ্ছে, এরকমটা মনে করে আর কি। তো তারা বলে যে তারা কাছে আসার চেষ্টা করে, হ্যাঁ, মহিলাটার একটু কিছুদের কাছে এসে জিজ্ঞেস করে যে কে তুমি। আসলে কাছে কিন্তু একদমই কাছে আসতে পারছিল না, 10 হাত পিছনে ছিল আর কি। তখন তারা জিজ্ঞেস করছে এই কে তুমি, বাসা কোথায়, কার বউ তুমি, কোত্থেকে বেরোইছো, কোথায় যাচ্ছ, এরকমটা জিজ্ঞেস করে। আসলে কোনো কথা বলে না, সেই মহিলা হাঁটতেছে। তো আমার নানারা বারবার করে জিজ্ঞেস করতেছে এরকম যে কে তুমি, কোথা থেকে আসছো, কোথায় যাচ্ছ। মহিলাটা কোনো কথাই বলে না। কিন্তু একটা পর্যায়ে নানারা চেষ্টা করে যে সেই মহিলাটাকে ধরার জন্য আর কি। কিন্তু রাসেল ভাই একটা অবাক করা বিষয় যে নানারা যত জোরে হাঁটতেছে মহিলাটাকে ধরার জন্য, মহিলাটা কেন জানি আরো জোরে জোরে মানে চলে যাচ্ছে, মানে কিছুতেই তারা ধরতে পারতেছে না। একটা পর্যায়ে তারা লক্ষ্য করলো রাস্তার পাশে, একদমই রাস্তার পাশে ছিল পগার, চিকন করে একটু আড়ে ছিল পগার আর কি, রাস্তার পাশে একদম। এবং সেই পগারের অপোজিট সাইডে আর কি ছিল আপনার একটি পালং শাকের ক্ষেত। তো রাসেল ভাই হঠাৎ করে এমনি লক্ষ্য করে আমার নানারা যে ওই মহিলাটি একটা ছোট্ট করে লাফ দিয়ে এমনি পগারের উপার চলে যায় আর কি।
ওপার গিয়ে ওই পালং শাকের ক্ষেতের ভিতর ঢুকে যায়। আসলে পালং শাকের ক্ষেতটা ছিল বীজ রাখা পালং শাকের ক্ষেত। রাসেল ভাই, আপনি লক্ষ্য করবেন হয়তোবা যে লিসেনার যারা আছে তারাও অনেকটা যারা বুঝবে যে যারা পালং শাকের ক্ষেত দেখছে, বীজ রাখা যে ক্ষেত, সে বীজ রাখা পালং শাকগুলো অনেক লম্বা হয়, অনেক বড় বড় হয়। হ্যাঁ, একটা সাধারণ মানুষ ওইখানে ওর ভিতরে ঢুকলে মানে তারে বোঝা যাবে না আর কি, এরকমটা অনেক লম্বা। তো ওই মহিলাটা পগারটা লাফ দিয়ে পেরিয়ে ওই পালং শাকের ক্ষেতের ভিতরে ঢুকে যায়। তখন আমার নানারা একটু অবাক হয় যে হঠাৎ করে কি ব্যাপার। আর পগারটা এতটা বড় ছিল যে একটা পুরুষ মানুষ দৌড়ে এসে লাফ দিয়ে পার হতে পারবে, কিন্তু একটা মহিলা মানুষের কাছে আসলে শাড়ি পরে ছোট্ট করে একটা লাফ দিয়ে পগারটা পার হওয়া সম্ভব না। তখন তারা ভাবে যে কি হতে পারে এটা। তারপরেও তারা মনে করে যে দেখি আমরা বিষয়টা দেখবো, যেহেতু আমার সংখ্যায় 3 জন আছে, কোনো ভয় নেই। তখন তারাও 3 জন লাফ দিয়ে পগার পার হয়ে ওপারে যায় আর কি। গিয়ে ওই পালং শাকের ক্ষেতের ভিতরে খুঁজতে শুরু করে ওই মহিলাটাকে। তারা 3 জনে এতটা মানে খোঁজাখুঁজি করে এবং এতটা করে রীতিমতো পালং শাক নষ্ট করে ফেলে, শাকের যে বীজ। পাশে লাঠি রাখা ছিল, লাঠি দিয়ে শাকের পরে বাড়ি দিতে শুরু করে। এরকমটা মানে যদি গায়ে লাগে তাহলে অবশ্যই বেরোবে কেউ যদি ওখানে থেকে থাকে। তো রাসেল ভাই দেখে যে কেউ নেই সেখানে। অনেক খোঁজাখুঁজি করে, অনেক লাইটের আলোয় রীতিমতো শাকের ক্ষেত তারা চষে ফেলে, কিন্তু কিছুই তারা পায় না। পরবর্তীতে তারা মনে করে যে আসলে এটা প্যারানর্মাল কিছু হতে পারে, অস্বাভাবিক কিছু, চলো আমরা বাসায় চলে যাই। কিছু যেতে পারলাম না। তারপর আসলে তারা বাসায় চলে আসে এবং পরদিন এই ব্যাপারে গ্রামের আশপাশের কয়েকজনকে শেয়ার করে যে এরকম রাত্রে আমরা দেখছি। এবং ভাই ক্ষেতটা তারা নষ্ট করে ফেলে। সঙ্গত কারণেই তাদের 3 জনকে জরিমানা দিতে হয় ক্ষেত নষ্ট করার কারণে। আসলে শাকের বীজ রাখছিল আর কি, বীজ ধারণ করছিল। যাই হোক, ওই ঘটনা ওই দিন শেষ। তার ঠিক সপ্তাহ খানেক পরে আরেকটি ঘটনা ঘটে। এটা ঘটে আমার নানা, সেদিন ছিল হাটের দিন, শুক্রবার। আমার নানা যেহেতু সে তেলের ব্যবসায়ী ছিল, বাজারে তেলের দোকান ছিল, তিনি হাটবার দিন বেচা কিনা শেষে দোকান বন্ধ করে বাসার দিকে রওনা দেয়। তো রাসেল ভাই, বাজার থেকে বাসার দিকে আসার এই রাস্তাটি কিন্তু আর একটা রাস্তা, আসলে ওই রাস্তা না, ওই বটগাছের রাস্তা না, অন্য আর একটা সাইডে আর একটা রাস্তা আসলে। তো আমার নানা সেদিন একা ছিল, সাথে আর কেউ ছিল না। হাটবার যেহেতু অনেক দেরি হয়ে যায়, দোকান বন্ধ করে বাসার দিকে রওনা দেয়। তো রাসেল ভাই, ওই গ্রামটা আসলেই একটু বাগান টাইপের, বেশি একটু ঝোপঝাড় এরকম আর কি, বাঁশঝাড় এরকম টাইপের আর কি। তো আমার নানা বাসার দিকে আসতে থাকে। হাঁটতে হাঁটতে একটি কবরস্থান পড়ে, ছোট্ট একটা কবরস্থানটা ক্রস করে সামনে আসতে থাকে। আস্তে আস্তে ছোট্ট একটা ঝোপের মতো আসলে আছে, একটু জঙ্গল টাইপের, একটু বাঁশ গাছ আছে, কিছু গাছগাছালি এরকম আছে আর কি। ওইখানে যখন আসে, হঠাৎ করে মিশেল লক্ষ্য করে যে তার সামনে অনেক বড় ধরনের একটি অবয়ব দাঁড়িয়ে আছে, এবং অবয়বটা এতটাই লম্বা, এতটাই বড় যে তার ফেস দেখা যাচ্ছে না, তার মুখ মাথাই দেখা যাচ্ছে না যে মাথা আছে কিনা, এতটা লম্বা, এতটা বড়। তো রাসেল ভাই এটা দেখে ফার্স্টে একটু ভয় পেয়ে যায় হঠাৎ করে, যে আমার নানা যে বিষয়টা কি হলো। তারপর আমার নানা একটু সাহসী প্রকৃতি ছিল, রাত বিরাত চলাফেরা করতো, একটু সাহসী টাইপের ছিল তিনি করেন সাহস নিয়ে বলে যে, বুকে সাহস নিয়ে তিনি বলে যে, কে তুমি, রাস্তা থেকে সরে যাও, আমাকে যেতে দাও। তো তখন কোনো কথাও বলে না এবং সামনে থেকে সরে না, একদম রাস্তার মাঝখানে এসে সে দাঁড়িয়ে আছে, একদম রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে যে নানাকে যেতে দেবে না, এরকম একটা ব্যাপার স্যাপার। রাসেল ভাই, একটা কথা বলে রাখা ভালো, আমার নানার কাছে সবসময়ের জন্য একটি অস্ত্র থাকতো,
যেহেতু রাত বেরাত চলাফেরা করতো, ব্যবসার কাজে থাকতো, কাছে হয়তো টাকা পয়সা থাকতো, চোর ডাকাতের হাত থেকে বাঁচার জন্য, এবং যে কোনো কারণেই সাথে উনি একটা অস্ত্র রাখতো। একটা ওই অস্ত্রটাকে আমার নানারা বলতো যে গুপ্তি, যেটা আসলে খঞ্জর টাইপের, দুই পাশেই ধারালো, এরকম একটা জিনিস আমার নানা সবসময় জন্য সাথে রাখতো রাত্রেবেলা যখন কোথাও বেরোতো আর কি। তো রাসেল ভাই, আমার নানার কাছে ওই অস্ত্রটি ছিল। তা ওই অবয়বটাকে আমার নানা এত বলতেছে যে তুমি সরে যাও, আর অবয়বটার কালার ছিল একটা বরফের মতো সাদা, একটা সাদা বরফ টাইপের, এরকম একটা ছায়া মূর্তি, মানে একটা মূর্তির মতো অনেকটা দাঁড়িয়ে আছে আর কি। এরকম কিছুতেই সরতেছে না, কোনো কথাও বলতেছে না, নড়াচড়া করতেছে না, একদম দাঁড়িয়ে আছে নানার সামনে। আমার নানা বলতেছে সরে যাও, আমার পথ আটকে দাঁড়িয়ে না দাঁড়ায় আমাকে যেতে দাও, আমি বাসায় যাবো। তা কিছুতেই সরে না রাসেল ভাই। একটা পর্যায়ে আমার নানা আর কি মনে সাহস নিয়ে রাগান্বিত কণ্ঠে বলে যে তুই সরবি না, সরে যা বলতেছিস, তুই যে না সরিস তাহলে কিন্তু তোর কপালে দুর্ভোগ আছে, এরকমটা বলে আর কি। তাও সরে না। তখন একটা পর্যায়ে আমার নানা করলো কি, চামড়ার পকেট থেকে, চামড়ার ব্যাগ থেকে ওই মানে ওই গুপ্তিটা নানা আর কি টান দিয়ে বের করে আর কি মানে বলে ওঠে যে তুই সরলি না, দেখ তাহলে তোরা কি করি। এইটা বলে ওই গুপ্তিটা দিয়ে সজোরে আঘাত করে ওই অবয়বটার গায়ে আর কি। আঘাত করার সাথে সাথে রাসেল ভাই হঠাৎ করে এমনি ওই অবয়বটি বড় ধরনের একটি আগুনের কুণ্ডলি পাকিয়ে যায়। আগুনের কুণ্ডলি পাকিয়ে শো করে উড়ে চলে যায় রাসেল ভাই, উড়ে চলে যায়। এবং আমার নানার ঠিক সামনে, অনেকটা সামনে, আমার নানার এক চাচাতো ভাই, সেও বাজার থেকে বাসায় যাচ্ছিল আর কি। সে কিছুটা সামনে ছিল, সেও একা ছিল, সাথে কেউ ছিল না। রাসেল ভাই উনার মাথার উপর দিয়ে আর কি ওই আগুনের গোল্লাটা উড়ে যাচ্ছিল। উনি ওইটা দেখে প্রচন্ড ভয় পায়। হঠাৎ করে উনি দেখে যে ওনার মাথার উপর দিয়ে বড় একটা আগুনের গোল্লা শো করে উড়ে চলে যাচ্ছে। উনি এটা দেখে চিৎকার করা শুরু করে, এই বাবারে মারে বাঁচাও, এই দেখো সে কি যাচ্ছে উপরে, এরকম করে মানে আর্তনাদ শুরু করে। এইটা শুনে আমার নানা পিছন থেকে শুনতে পায়, তখন আমার নানা তখন দৌড়ে সামনে চলে আসে, যে বলে যে ভাই তুমি ভয় পেও না, আমি তোমার পিছনে আছি, ভয় পেও না, আমি আশরাফ, আমি আসি পিছনে, ভয় নেই। তখন আর কি উনি নানাকে দেখে একটু সাহস পায় এবং নানারে বলে যে ভাই তুই দেখছিস, আমার মাথার উপর দিয়ে কেবলই দেখলাম বড় একটা আগুনের গোল্লা উড়ে চলে গেল। তখন আমার নানা বলে যে না কই, কি আমি তো কিছু দেখিনি, তুমি ভুল দেখছো মনে হয়, এটা কিছু না, তুমি বাসায় চলো, ভয় নেই। এক গ্রামের মানুষ এক গ্রামে আসতে যেত, তো সবার সাথে ভালো বন্ডিং। প্লাস হলো রাসেল ভাই একটা যে সত্যি কথা, যেটা যে গ্রামের ইয়ং জেনারেশন যারা আছে ওরা কিন্তু অনেক সাহসী হয়। প্লাস হলো ওরা ভূতের সাথে দেখাশোনা অভ্যস্ত, যেমন অনেকেই অনেক প্যারানর্মাল বিষয় দেখে বা ফেস করে, তো তারা কিন্তু অতটা ভয় পায় না, ঠিক আছে, যদি একদম কঠিন কিছু না হয়। তো আমাদের গ্রামের 2 গ্রাম পরে একটা মেলা বসছিল কনকদি ইউনিয়নে, হয়তো অনেকে চিনবে। ওইখানে হিন্দুদের একটা মেলা বসছিল। তো ওই আমাদের গ্রাম থেকে প্রায় 5 থেকে 6 জনের মতো একটা দল ছেলেরা ওই মেলায় গেছে। মেলায় গিয়ে আপনার অনেক মজা টজা করছে, প্লাস হলো অনেক মজা ফুর্তি করছে। তখন ওরা আর কি ওদের যে ওখানে হিন্দু একটা পণ্ডিত আছে, উনি আর কি ওই বিভিন্ন দেবীদের নিয়ে পরিচয় দিতেছিল আর কি, ঠিক আছে, যে গল্প শুনেছিল এই দেবী এর শক্তি এরকম, এর দেবীর শক্তি এরকমের। তো উনি বললো যে একটা অপশক্তি আছে, উনি হলো যে মানে ওনারে দেখলে কলেরা হয়, ঠিক আছে। তো ওটা কি জানি নাম বললো ওনার, ওই দেবীটার নাম বললো কি জানি, উনিও দেবী বাট অপদেবী। তো আমাদের গ্রামের ওই যারা গেছিল ওরা আর কি ওটা দেখা মানে ওটা শুই না আর কি হাসাহাসি করছে যে হ্যাঁ রে কি সুন্দর আর কি, যে কি এটা দেবী, মানে ওনার ইতে নাকি টয়লেট হয়, পেট খারাপ হয়, এই হয় সেই হয়, এটা নিয়ে হাসাহাসি করছিল। তো
মানে পণ্ডিত ওনাদের মানা করছিল, যে যে গল্প শুনাইতেছিল উনি মানা করছিল যে না তোমরা এটা বইলো না। তারপরও ওরা নিয়ে হাসাহাসি করে তারপর ওরা যে যার মতো মানে মেলায় ঘুরা টুইরা বাসার দিকে রওনা দিছে। তখন রাত প্রায় 12টা 12:30। তো ওরা রওনা দেওয়ার পর সবাই যে যার মতো আনন্দ ফুর্তি করতে করতে আসছিল। আমাদের এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মাঝখানে একটা ব্রিজ ছিল, মানে চার ছিল, চার আর কি, ওই যে বাঁশের তৈরি যেটা থাকে না সাঁকো, এখন ওটা আর কি ব্রিজ হয়েছে, বাট আগে সাঁকো ছিল। তো ওই সাঁকো দিয়ে পার হবার সময় সাঁকোর একটু আগে একটা রেন্ডি গাছ ছিল বিশাল বড়। তো দেখতেছি ওই রেন্ডি গাছের ওইখানে মানে একটা অবয়বের মতো, ঠিক আছে, সাদা কাপড় পরা। তো রাসেল ভাই ওটা দেখে ওরা কিছুটা ঘাবড়াই গেছে, বাট পরে ভাবলো যে আমাদের গ্রামের আশেপাশে তো বাসাই আছে, সাঁকোর ধরেন সাঁকো থেকে 2 মিনিট হাঁটলেই বাসা শুরু, ঠিক আছে, মানে গ্রামের বাসা বাড়ি শুরু। তোরা হলো হয়তো কোনো আন্টি আসছে শাকটুক তুলতে বা কিছু করতে, কিন্তু ওরা জিনিসটা ভাবে নাই যে একটা বা বাড়িতে 12:30টার সময় কে আসবে, ওরা ওইটা ভাবে নাই। আর দেখতেছে সাদা শাড়ি পরার একটা অভাব, ওরা জিনিসটা অতটা খেয়াল করলো না। ওরা খেয়াল না করে ওরা হাইটটা চলে গেছে। যে ওরা ব্রিজটা পার হয়েছে, মানে ওই সাঁকোড়া পার হয়েছে, তো ওরা দেখতেছে কি সাঁকোর গোড়ায় ওই মানে অভাবটা বসে রয়েছে। বসে হওয়ার পর ওরা একটু ঘাবড়াই গেছে, বাট ওভাবে ভয় পায়নি। একটু আস্তে হাঁটতে আসে ওরা, আস্তে আস্তে গল্প করতেছে, বাট একটু হালকা পাতলা ভয় পাইছে। তো তারপর একটু সামনে যাওয়ার পর দেখতেছি কি একটা ওই মহিলাই দাঁড়ায় রয়েছে। এবার একটা মহিলা রূপ নিয়েছে, মাথায় চুল, শাড়ি পরা, গা থেকে দুর্গন্ধ আসতেছিল, একটা কিরকম একটা দুর্গন্ধ। ওনারা বলছিল যে একটা বাজে একটা দুর্গন্ধ স্মেল আসতেছিল। তো ওটা দেখে ওরা মনে করেন অনেক ভয় পেয়ে গেছে, এবং ওরা মানে ওইখানে দেখতেছিল কি যে মানে একটা মতো রেগে গেলে একটা মানুষ যে এরকম ফোসায় না, বা যে সাপ যেরকম ফোসায়, ওরকম একটা ফোসানোর শব্দ হইতেছে ওই অভাবটার ভিতর থেকে। তো ওরা দেখে অনেক ভয় পেয়ে গেছে। তো যেহেতু বাসা বাড়ি দূরে ছিল না, চিল্লান মেরে যে যার মতো মনে করেন দৌড়তেছে বাসা বাড়ির দিকে। তো সবাই বাইরে আসছে, আসার পর ওদের আর কি নিয়ে হুজুরের কাছে নিছে। ওই রাত্রি হুজুরে একটু মনে করেন পানি টানি পড়ে দিয়েছে, কইছে সমস্যা নাই, তোমরা যে বাসায় যাও ঘুমাও, সমস্যা নেই। যে যার মতো বাসা চলে গেছে, কোনো সমস্যা হয় নাই। তো এইভাবে 6 দিন পার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তো 7 দিনের মাথায় ওরা যারা ছিল ওইখান থেকে একজনের অনেক টয়লেট হইতে আছে, পাতলা পায়খানা, ঠিক আছে। তো আর টয়লেট হইতে হইতে ওই লোকটা মনে করেন 3 দিনের মাথায় মারা গেল। প্লাস হলো ওনার ওইখানে যারা ছিল আরো যে 5 জন ছিল, ওনাদেরও সেম অবস্থা, ঠিক আছে। তো এইভাবে ওরা একের পর এক মারা যাইতেছিল। 6 জনই পুরো 1 মাসের ভিতর 6 জনই মারা গেল। তো এই এর মধ্যে আবার একটা জিনিস শুরু হয়ে গেল রাসেল ভাই, যে গ্রাম, যেহেতু আমাদের গ্রাম, এটা প্রত্যেকটা গ্রামই থাকে, বাসার আশেপাশে জঙ্গল থাকে, মানে বাগান টাইপের থাকে, ঠিক আছে, বড় বাগান, বড় গাছপালা। তো আমাদের গ্রামে ব্যাপক গাছপালা আছে। তো এখন তো রাসেল ভাই গ্রামের মহিলারা এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়, মাঝখানে হয়তো বাগান টাগান বের হইয়া যায়, রাস্তায় দিয়ে যাওয়ার থেকে বাগানের ভিতরে গেলে শর্টকাট হয়ে যায়। তো একদিন বিকেলবেলা যে 6 জন গেছিল তারা সবাই অবস্থাই খারাপ, সবাই মারা গেছে একদম এইতে টয়লেট হইতে হইতে। তো একটা আন্টি, নানু হয় আমার সম্পর্কে, তো উনি তো ইয়ং বয়সী তখন, উনি পানির কলসি নিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাবে আর কি, এক বাড়ি থেকে পানি নিছে ওনার বাসায় আসবে। তো বাগানের ভিতর দেখতেছি কি একটা সাদা শাড়ি পরা একটা মহিলা বসে আছে নারিকেল গাছের নিচে।
তো উনি আর কি কেমন জানি এটা ভয় পেয়ে গেছে, এটা সাদা শাড়ি পরে এরকম মহিলা তো আমি আগে দেখিনি কখনো। তো উনি ভয় পাইয়া উনি জিজ্ঞেস করলো কে, একবার জিজ্ঞেস করছে ই করে নাই, দুবার জিজ্ঞেস করছে ই করে নাই, তিনবার জিজ্ঞেস করছে। তখন উনি কইছে যে তুই কে, তুই তাকা এদিকে তাকা, তুই কি কথা কইতে পারো না, এরকম একটা কথা কইছে। তো উনি যখন তাকাইছে উনি দেখতেছে কি যে এই মুখের মনে করেন চামড়া নাই, কোনো স্কিন নাই, মাংস মনে করেন খুশি খুশি পড়তেছে, এই অবস্থা মনে করেন। চোখ দুটো একদম লাল, মানে উনি দেখা উনি এক দৌড়ে কলস সব রেখে দৌড় দিয়েছে, উনি দৌড় দিয়ে বাসা চলে গেছে। রাত্রের বেলা ধুম জ্বর আর টয়লেট, ঠিক আছে। তো ওনার আর কি এইভাবে 2 দিন রয়েছে, 2 দিন পর উনিও মারা গেছে। তো রাসেল ভাই এইভাবে মনে করেন অনেক আছে রাত্রের বেলা 10টা 10:30টায় বাজার থেকে, গ্রামের পাশে বাজার আছে, বাজার থেকে বাসায় আসে। তো আসার পথে দেখে এরকম দাঁড়ানো রয়েছে, যেই দেখছে সেই মারা গেছে, হয়তো 1 দিন পরে বা 2 দিন পরে। রাসেল ভাই এইভাবে মনে করেন গ্রাম থেকে প্রায় 30-40 জন মারা গেছে। তো ধরেন আমি আপনারে বলি জিনিসটা দেখা দেয় কি রকমের, ধরেন দুপুর বেলা, রাত্রের বেলা, তারপর হলো যে আপনার একদম শেষ বিকালে, এই সময়টায়। আর লোকালয় না, যেমন কেউ যে বাগান থেকে যায়, বাগানে বইয়ে দেখা দেয়, রাস্তায় রাত্রের বেলা রাস্তায় বুঝে রাস্তা থেকে যাওয়া ধরলে কেউ, তখন দেখা দেয়। আর আমাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল রাসেল ভাই, তো ওইখানেও দেখা যেত। অনেক সময় যারা বাজার থেকে আসে তারা অনেকেই ওইখানে দেখছে তারে, ঠিক আছে। তো আবার অনেক সময় আছে রাসেল ভাই, অনেকে গ্রামে তখন তো আর টয়লেট অতটা ছিল না। আমার নানার সময়, নানা তখন ছোট ছিল, তাহলে বুঝেন রাসেল ভাই অনেক আগের। তো অনেকে টয়লেট করতে বের হলে ওইভাবে দেখতো, সামনে বসে রয়েছে, তো পাশে বসে ই করতে আছে, গুংরাইতে আছে, যেই দেখতো রাসেল ভাই সেই মারা যাইতো। তার অনেক পরিমাণ টয়লেট হইতো, অনেক পাতলা পায়খানা হইতো, আস্তে আস্তে মনে করেন সে ভিতর থেকে নিজেই যে মারা যেত। তো এভাবে রাসেল ভাই প্রায় 40 জনের বেশি মারা গেছে। মারা যাওয়ার পর সবাই দেখতেছে যে না, অবস্থা খুবই শোচনীয় হইতেছে রাসেল ভাই। একটা গ্রাম থেকে যে এতগুলো মানুষ মারা যায়, সবাই তো আতঙ্ক, কেউ বাসা থেকে বাইর হয় না। মনে করেন সন্ধ্যার আগে সবাই বাসায় ঢোকে, এসব জায়গায় যাইলে মনে করেন ওইটারে দেখা যায়, ওইসব জায়গায় যায় না। কিন্তু ওই জিনিসটা মনে করেন বাসা আসবে হাইটে বেড়ায়, আঙ্গুল দিয়ে মনে করেন, মানে এই যে খামছিল যেরকম হয় না বাসায় টিনের বাড়িতে, ওরকম মাঝে মধ্যে শোনা যায় খামছে, ঠিক আছে। আপনার হলো রাত্রের বেলা, আর তারপর বিকেল বেলা ওই সূর্য ডোবার সময় এরকম একটা সাউন্ড আসে। তো রাসেল ভাই এভাবে চলতেছিল, কিন্তু আর কয়দিন মানুষ এই সচেতন থাকে, 2 সময় বাইরে গেছে, যারা বেরিয়েছে তারাই মারা গেছে। আর জিনিসটা এভাবে হয়ে গেছে যে রাসেল ভাই বাইরের গ্রামের মানুষ জানতে আসলে ওই জিনিসটা মহামারীর রূপ নিয়েছে আমাদের এইতে, যে দেখতো সেই মারা যাইতো। বুঝেন রাসেল ভাই যে কতটা ভয়ঙ্কর, একটা অভাব দেখতো আর সেই মারা যেত কিছুদিন পর, ধুম জ্বর হইতো, টয়লেট হইতে থাকতো, আর তার খাওয়ার কোনো রুচি থাকতো না। তো রাসেল ভাই এভাবে চলতেছিল। তো একদিন সকালবেলায় বৈঠক হয়েছে যে কি করা যায়, যারা মান্যগণ্য আছে সবাই বলে এই বৈঠক হয়েছে যে কি করা যায়, কি করলে এই মহামারীটা থামবে। গ্রামের যদি এতগুলো মানুষ মারা যায় রাসেল ভাই, এমনি মানুষের ভিতর আতঙ্ক, ভয় সবকিছু গ্রাস করে নেয়। তো সবাই মিলা বৈঠকে বসলো। তারপর আমাদের ওই জায়গায় চরমনাই হুজুর উনি আসতো, মানে আমাদের এখান থেকে একটু দূরে আর কি, বাট আমাদের আশেপাশে, আমাদের রেঞ্জের ভিতরেই। যেমন সম্ভবত মনে হয় আমাদের এখান থেকে যেমন আমি এখনই ধারণা দিই যে আমাদের গ্রাম থেকে উনি যেখানে আসতো, এখানে এখন গাড়ির পথ হয়েছে, তো গাড়িতে যাইতে 60 টাকা সম্ভবত লাগে।
তো এতটুকু একটা দূরত্ব, বেশি না আহামরি, হাইটে গেলে মনে করেন এক বেলা। তো তারা গেছে হুজুরের কাছে যাইয়া হুজুরের সব বলল। তখন হুজুরের ইয়ং বয়স, হুজুরের অনেক পাওয়ার। তো হুজুরের সবকিছু বলার পর হুজুর বলছে যে তোমরা চলে যাও, তোমাদের ভিতরে একজনের রাইখে যাও, আমি তার সাথে আমার এখানে তো আজকে একটা মাহফিল আছে, আর হলো যে এখানে তোমাদের মতো আরো মানুষ আছে, তো আজকে আমি তাদের সময় দিই, কালকে আমি তোমাদের সময় দেবো। তো একজন মানুষ রেখে যাও যে আমার পথ চিনে নিয়ে যাবে। তো এখানে রাখা হলো আমার নানার বাবারে। তো তারে রাইখে আসলো সবাই। যেই দিন আসলো ওই দিন একজন মানুষ মারা গেছে। তো রাসেল ভাই এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, সবার ভিতরে আতঙ্ক, কি কোথায় দেখে বলায়। তো হুজুরে আসলো পরের দিন উনি আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। তো উনি আসার ভিতরেই দেখা গেল কি যে আপনার যে গরম পরিবেশটা, ঠিক আছে, সবকিছু গরম একদম, ঠিক আছে, মানুষের মধ্যে আতঙ্ক, এই গরম পরিবেশটা একদম নীরব হয়ে গেল কেমন জানি। তো উনি আসলো, উনি আসার পর আপনার উনি জিনিসটা সব শোনার পর উনি একটু সবকিছু ঘুরে দেখলো যে আমার নানার বাবারে বললো যে তুমি বাসার ভিতরে থাকো, আমি সবকিছু ঘুরে আসতেছি, তোমরা সবাই এই উঠানের ভিতর জড়ো হয়ে থাকো। তো উনি ঘুরলো, ওনার যে শিশু ছিল, 2টা শিশু নিয়ে আসছিল, সবাই নিয়ে ঘুরে দেখে তারপর আসলো। তারপর বলল যে আপনাদের ভিতরে কেউ ওনারে আনছে, ঠিক আছে, ওই অপশক্তিরে ঠাট্টা বিদ্রুপ করে আনছে। তো তারপর আর কি তারা মানে হুজুরকে বললো যে হুজুর এরকম প্রথমে এরাই মারা গেছে। তো হুজুর বললো যে তারাই কোনো না কোনো ভাবে আনছে। তো এখন এইটার সমাধান করা সম্ভব, বাট হলো আপনাদেরও অনেক সতর্ক থাকতে হবে। তো এইভাবে হুজুর আপনার হলো যে বাড়ির 4 কোণা, আপনার হলো যে আমাদের এখানে আমি আমার গ্রামটা বর্ণনাতে, গ্রামে হলো যে বাড়িগুলো তো একটা উঠান থাকে, চারপাশে বাড়ি থাকে। তো এইভাবে মনে করেন আমাদের এখানে প্রায় 4 সারি এরকম বাড়ি আছে, বড় বাড়ি, ছোট বাড়ি, মেজো বাড়ি, এরকমের 4 বাড়ি আছে। তো প্রত্যেকটা বাড়ির আপনার হলো যে বাগান সহ 4 কোণায়, পশ্চিম পূর্ব এরকম 4 কোণায় 4টা আপনার হলো কি যেন লোহাটো আরো কি জানি আছে, ওগুলো পুঁতে দিয়ে গেছে। বলছে যে এইটা মানে অনেক ভিতরে গভীরে পুঁতে দিয়েছে, বলছে যে এইটা যেন কেউ না উঠায়, ঠিক আছে, যতদিন পর্যন্ত এইটা আছে ততদিন মতো এর ভিতরে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা সুরক্ষিত থাকবা। তো এইভাবে মনে করেন কিছুদিন গেল, আর কোনো সমস্যা নাই, ওই মনে করেন বাগান টাগান সবকিছু বন্ধ করে দিয়ে আসছে। বাট আপনার হলো যে ওই যে তেঁতুল গাছটা বললাম রাস্তার পাশে, ওদিকে তো আর বন্ধ করে নাই। তো ওদিকে মনে করেন যারা আসতো, ঠিক আছে, মাঝে মধ্যে দেখতো, আর দেখলেই তো সে মারা যাইতো 2 দিন পর 3 দিন পর। আর একটা জিনিস আসল ভাই, যখন পর্যন্ত কেউ মারা না যাইতো, ওইটা দেখার পর ওই মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ দেখা দিত না, মারা যাওয়ার পর আবার দেখা দিত, এরকম একটা সিস্টেম চলতেছিল। তো এইভাবে আরো প্রায় 4-5 জন মারা গেছে। তারপর ওই হুজুরও চলে গেছিল। তো হুজুরের বাসায় গেল সবাই, বাসায় যাইতে তো 1 দিন লেগে গেল। তো হুজুরের আবার সব জানাই না হইলো। তারপর হুজুর তার 2 থেকে 3 দিন পর আসলো। আবার আসার পর উনি পুরা আপনাদের লজিয়া পুরা গ্রামটারে উনি ওই যে যেটারে বলে বন্ধ করে দিছে আর কি, বা সুরক্ষিত করে দিয়েছে, সুরক্ষা কবচ দিয়ে দিয়েছে আর কি, ওইটা ওরকম। তো উনি গ্রামের সব কয়টা সীমানায়, মানে গ্রাম যেখান থেকে শুরু হয় ওই সীমানায় সব কয়টা ঘুরে কি যেন পুইতা দিয়েছে। তো উনি আর কি এই কাজটা করার জন্য 1 বেলা সময় নিছে। 1 বেলা আর কি, 1 বেলার ভিতরে যা যা দরকার, যতটুকু মানে ফুফার কাজ যা আছে আর কি, আল্লাহর দুরুদ কালাম, অবশ্যই এটা আসল ভাই আল্লাহর দুরুদ কালাম ছাড়া সম্ভব না, এটা আল্লাহর মানে মহিমা ছাড়া কোনোভাবে সম্ভব না, এত বড় অপশক্তিটা করা।
আল্লাহ তাআলাই তো বলছে যে রাসূল ভাই যে আমি সব সমক্ষমতার অধিকারী, তো শয়তানের ক্ষমতা তো এখানে কিছু না রাসূল ভাই। তো উনি আর কি আল্লাহর নাম কালাম যেটাই বলেন ওটা নিয়ে আপনার হলো যে স্টিলের যেগুলা এই স্টিল, তারপর আরো বিভিন্ন জিনিসপত্র সেগুলোর উপরে ফুটো দিয়ে অনেক কিছু লেখে টেখে উনি পুইতে থুয়ে গেল। আপনার পুরা আমাদের যে গ্রামটার পুরা চার কোনায় এভাবে পুইতে থুয়ে গেল, সব কয়টা কোনায়। তো রাসেল ভাই তারপর থেকে আল্লাহর রহমতে আর হলো যে হুজুরে বলছিল যে আপনারা একটা মিলাদের ব্যবস্থা করেন, আল্লাহর মনে করেন আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি করে একটা মিলাদের ব্যবস্থা করেন, ঠিক আছে, যে আল্লাহর কাছে সাহায্য চাইয়া। তো আমার আব্বু মানে আমার 3 ভাইয়ের চাইতে আমার আব্বু একটু সফল আর কি, মানে যথেষ্ট আর কি উন্নতি করতে পারছে আর কি জীবনে। তো মানে আমার জন্মের আগে থেকে এটা আর কি আমার দাদির বাসার কারোরই মানে সহ্য হইতো না এই বিষয়টাকে, আমরা কেন এত সফল বা এরকম টাইপের কিছু। তো আমি ছোটবেলা থেকে অনেক মানে মেধাবী একজন স্টুডেন্ট, কারণ আমার কখনো 2 রোল হয়নি ছোটবেলাতে, মানে আমার মানে আর্লি মানে নার্সারি থেকে 4 পর্যন্ত কখনো আমার 2 রোল হয়নি, অলওয়েজ 1 রোল থেকেছে, এবং 5এও 1 রোল ছিল। তো এটা কেন বলছি এটা মানে সামনের ঘটনাতে বুঝতে পারবেন। তো কে করেছে সেটা হলো আমার দাদি এবং আমার চাচি। আমার দাদি এবং আমার চাচি এই জিনিসটা ব্ল্যাক ম্যাজিক আমাদের সাথে করে। তো কেন করে এটা তো বুঝতেই পারলেন, কারণ আমরা একটু সফল জীবনে হইতে পারছি আর কি। তো মানে আমার বাসায় কেউই আমাদের সহ্য করতে পারে না, আমার দাদির বাসায়। এই কারণে আমরা রাজশাহী আসি। রাজশাহী এসে আমরা এখানকার স্থানীয় বলতে গেলে, কারণ অনেকদিন থেকে আমরা আছি, বাসা বাড়ি সবই আছে আমাদের এখানে। তো আমি ক্লাস 4 পর্যন্ত আমার সাথে কোনো কিছুই হয়নি বা আমাদের ফ্যামিলির সাথে। পরে আমি বকাটে টাইপের ছেলে হতে শুরু করি, মানে আমার কোনো কিছুই মানে আমার ভালো ছিল না, ঠিক ছিল না। মানে আমি যেরকম পড়াশোনা করতাম আমার পড়াশোনা হইতো না, মানে আমার পড়তে বসলে মনে চাইতো কি না এখন পড়বো না বা এরকম। মা বাবা অনেক চেষ্টা করছে, কিন্তু আমার আম্মু আব্বুরা তো বুঝেনি এটা কিসের জন্য। তো আমি এমন স্টুডেন্ট ছিলাম, রাসেল ভাই আপনাকে বলি, আমি হয়তো রিস্কাতে স্কুল থেকে যাচ্ছি, এই সময়ও হয়তো যে 5 মিনিট আমি পাই ওইটাতে আমি বই করলে অঙ্কর সূত্রগুলো বা এগুলো পড়তাম, যেন আমার স্কুলে যার কোনো সমস্যা না হয়। তো হঠাৎ করে আমার পড়াশোনা সব বাতিল হয়ে যায়, মানে আমার মানে পড়াশোনা টোটালি অফ। ক্লাস 5-এ পিএসসি পরীক্ষাতেও আমার বোর্ডে নাম আসছিল। তো এরপরে হঠাৎ কেন আমার একবারে মানে ডিমোশন হয়ে যায়, এটা আমার বাসার মানুষ খুব চিন্তায় ছিল, আমাকে অনেক বকাবকি মারামারি করতো। তো তারপরেও আমার ঠিক হচ্ছিল না বিষয়টা, এবং আমি অনেক খারাপ একটা ছেলে হয়ে যাচ্ছিলাম। রাসেল ভাই বলি, আমি মানে ক্লিয়ার করে সব বলতে চাই, আমার কোনো লজ্জা লাগছে না, কারণ এটা একটা সত্যি ঘটনা, এবং আমার জীবনে যেটা হয়েছে এটা যেন আরো অন্য কারোর সাথে না হয় জন্য আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি। আমি খুব আর্লি এজেই স্মোকিং করা শুরু করি। তো স্মোকিং করা শুরু করি, খারাপ ছেলেদের সাথে মেশা শুরু করে দিই, মানে আমার টোটালি মানে ডিমোশন হয়ে গেছে এভরি প্লেস থেকে, মানে মানে আমার পজিশনটা একবারে লো ক্লাস ছেলেদের মতো হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার মানে এটা তো ছিল আমার মানে ক্যারিয়ার, মানে আমার একটা ডিফল্ট ছিল। তো এরপরে আমার সাথে শুরু হয় কিছু রহস্যময় কাহিনী, যেমন আমি যখন বাসায় থাকতাম মানে আমার সাথে অনেক আজে বাজে জিনিস হইতো। মানে আমার যে ঘরটা ছিল ওই ঘরটাতে আমি আমার মামার সাথে ঘুমাতাম। তো মামা চলে যায় ঢাকাতে কাজের জন্য। তো তারপর থেকে আমি একাই মানে ঘরে থাকা শুরু করি ক্লাস 4-5-এ। তো তখন থেকে আমার সাথে এই খারাপ কাজগুলো হতে থাকতো, যেমন আমার বাসার পিছে মনে হতো কেউ কাউন্ট করছে, এবং কাউন্টটা এক সময় করতো আরবিতে আর এক সময় হতো বাংলাতে। তো এই বিষয়টা আমি বুঝতে না পেরে মানে আমার আম্মু আব্বু বলতাম, তো আমার আম্মু আব্বু বলতো না মানে তোমার এগুলো কথা মিথ্যা, কারণ মানে তারা ধারণা করে নিয়েছিল আমার আর জীবনে কিছু হবে না, আমি সব মিথ্যা কথা বলি, কারণ বললাম আমি বকাটা টাইপের হয়ে গেছিলাম। তো আমি প্রথমে আগে বলে দিতে চাই কি আমার কালাজ্বরটা কিভাবে করা হয়েছে। তো আমার দাদি এবং চাচি আমার উপর জিন চালান দিয়েছিল যেন আমার পড়াশোনা না হয় এবং আমি অনেক খারাপ একটা ছেলে হয়ে যায়, যেন আমি জীবনে কিছু করতে না পারি। এবং ইভেন আমার ফ্যামিলির সাথেও এটা করা হয়েছে যেন আমার ফ্যামিলি আগাতে না পারে, আর মানে আমরা যেখানে আছি ওখানে স্টপ হয়ে যায় বা আমাদের আরো মানে নিম্ন আমরা যেতে থাকি। তো
এভাবে আমাদের দিনকাল কাটছিল, আমারও দিনকাল কাটছিল। আমার নিজের জীবনের সাথে আমি নিজেই মানে খুশি ছিলাম না, কারণ একটা আমি নিজের মধ্যে যখন ভাবতাম কি আমি কি ছিলাম, কি হয়ে গেলাম, তখন নিজেই অনেক কান্না আসতো, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমি জানতাম না ততক্ষণ আমার কি হয়েছে। তো হঠাৎ করে আমার নানি একদিন বললো আমাকে কি, আমার নানি আমার আম্মুকে বললো কি তোর ছেলেকে একটু কবিরাজ দেখা। তো আমাদের এখানে একটা জায়গায় অনেক মানে নামকরা একজন কবিরাজ ছিল, মহিলা কবিরাজ। তো উনার কাছে আমাকে নিয়ে যায়, মানে হঠাৎ একদিন রাতে একটা প্ল্যান হয় এবং হঠাৎ আমাকে ওখানে নিয়ে যায়। তো ওখানে নিয়ে যাওয়ার পরে যা জানতে পারি আমরা তা মানে অনেক একটা আশ্চর্যজনক বিষয়। তো উনি বলে কি আমাকে দুইটা জিন আমার উপরে আসর করানো হয়েছে, এবং এই দুইটা জিন, একটা ছিল মহিলা আর আরেকটা ছিল পুরুষ। তারা হলো মানে স্বামী স্ত্রী ছিল, এবং যে কবিরাজ আমার উপরে এই দুইটা জিন চালান করেছে, ওই কবিরাজ এই মানে জিন কাপড়টাকে বশ করে আমার উপরে চালান দিয়েছিল। তো তাদেরকে মানে কিভাবে কি করা হয়েছিল, মানে তাদেরকে একটা মানে একটা জীবন দেওয়া হয়েছিল, মানে প্রাণীর একটা মানে প্রাণী বলি দিয়ে ওদের এটা দিয়ে আমাকে এই জিনের মানে আমার পুরো যেন জিন আসর করাতে পারে, এভাবে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল। এবং আমার ফুল ফ্যামিলি মানে আমার পুরো বেশি জিনিসটা হয়েছিল, এবং আমার ফ্যামিলি মানে যেন আমার ফ্যামিলি ডিমোশনও হয়ে যায় এরকমও করানো হয়েছিল। তো কবিরাজটা অনেক প্রসিদ্ধ না হওয়ার কারণে, মানে প্রসিদ্ধ বাট আমার এই বিষয়টা পুরোপুরি হ্যান্ডেল না করার কারণে উনি ওনার গুরুর একটা খবর দেয়। উনিও মহিলা কবিরাজ, অনেক বয়স্ক ছিল। তো পরের দিনে আমাকে তার কাছে নিয়ে যায়, এবং মহিলা যে প্রথম কবিরাজটি ছিল তিনি যাননি, আমাকে অ্যাড্রেস দিতেছিল ফ্যামিলিকে, আমার ফ্যামিলি নিয়ে যায়। তো এর মাঝখানে একটা কাহিনী আমি বলি। আমার একদিন আমি স্বপ্নে দেখি কি আমাকে শিকড় টাইপের কিছু আমার চাচি অনেক ফোর্স করছে স্বপ্নের মাঝখানে। হ্যাঁ, কি স্বপ্নে আমার চাচি অনেক ফোর্স করছে কি জিনিসটা খাও খাও খাও, খাইলে কিছু হবে না, তুমি খেলে এটা তোমার মানে শরীরে কোনো ক্ষতি হবে না বা এরকম। বাট আমি খেতে চাচ্ছিলাম না, তাও শেষ পর্যন্ত আমাকে খাওয়াই দিয়েছিল। এই কথাটা কেন বলছি এটা আপনি একটু সামনে বুঝতে পারবেন। তো ওই কবিরাজ মানে মহিলা কবিরাজ যখন আমরা যাই, তখন ওই মহিলা কবিরাজ বলে কি হ্যাঁ আমি সবই শুনেছি, যা আমার মানে ওই প্রথম কবিরাজটা যা বলে ওইটা হিসাবে উনি বলছেন হ্যাঁ আমি সবই জানি, আপনারা বসেন আমি আসছি। তো তিনি কিছু আমল করেন, এবং আমল করে আমাদের সামনে এসে বলেন হ্যাঁ এখানে এরকম এরকম জিনের আসর আছে আপনার ছেলের উপরে এবং আপনার ফ্যামিলির উপরেও আছে। তো আপনাদেরকে এখন আপনার ছেলেকে একটা শিকড় খাওয়ানো হয়েছে স্বপ্নের মধ্যে, শিকড়টা খাওয়ানো হয়েছে। মানে ব্ল্যাক ম্যাজিক তো করা হয়েছে, ওই দুটার দিনকে তো আসর করানো হয়েছে, তাও আমার জন্য শরীর স্বাস্থ্য ঠিক না থাকে এই কারণে। আর এর মাঝখানে বলে দিই রাসেল ভাই, আমি মানে ছোটবেলায় অনেক ফর্সা ছিলাম, এবং আমার শরীর দেহ গঠন অনেক মানে উন্নত ছিল, এখন যেরকম আছে তার চেয়ে অনেক সুন্দর দেখতে ছিলাম আমি। আপনি যদি মানে প্রুফ চান ভাই, তাহলে আমার ছোটবেলার ছবি এবং এখনকার ছবি দেখলে আপনি অনেকটাই বুঝতে পারবেন, মানে আকাশ পাতাল তফাৎ। মানে কেউ যদি দুটা ছবি দেখে তাহলে বুঝতে পারবে না কি এই লোকটাকে আর এই ছেলেটাকে আর এই ছেলেটাকে। তো রাসেল ভাই এভাবে আমার তো তখন যে মহিলা কবিরাজটা বলে কি এখন এই ছেলের কাছ থেকে যে শিকড়টা এটা আপাতত মানে না করতে হবে, বের করতে হবে শরীর থেকে। তো আমি জানি না এই কবিরাজ কেমনে কি করলো, অনেক মানে ঘর থেকে কিছু আমল করে আসলো, এবং আমল করে এসে আমার নাভিতে কিছুক্ষণ হাত ফেরাতেই হাতে আমি বুঝতে পারলাম মানে নাভি থেকে কিছু একটা বের হলো, এটা বুঝিনি, বাট নাভিতে কিছু মানে কিছুক্ষণ হাত দেওয়ার পরে যে একটা কিছু বাজছে এটা আমি বুঝতে পারলাম। পরে কিছুক্ষণ আবার মানে হাত দেওয়ার পরে বড় একটা শিকড় বের করলো নাভি থেকে আমার। তো বললো এই যে এই শিকড়টা ওকে স্বপ্নের মাঝখানে খাওয়ানো হয়েছে। এবং রাসেল ভাই জিনিসটা অনেক শকিং, বুঝছেন, মানে আমি নিজেও ওনার হাত দেখেছি যখন আমার নাভিতে হাত দিচ্ছিল, ওনার হাত একবারে ফ্রেশ, এবং একটা পানিতে হাত ধুয়ে পরে আমার নাভিতে উনি মানে ওই কাজটা করেন। তো এটা তো কোনো অপশনই নাই কি উনি কোনোভাবে আর কি ওই হাতে, তো আমি নিজে ফিল করতে পারছি, মানে কিছুক্ষণ পর আমি নিজে একটা বড় কিছু আমার নাভিতে ফিল করতে পারছি। তো এটা তো অবশ্যই না কি ওনার কোনো চাল বা এরকম কিছু। তো উনি আমাকে বলে কি এভাবে এখন করতে হবে, দুধ নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো, কলা নিয়ে আসো, ওই জিনগুলোকে দেখে আমি এগুলো দিয়ে সন্তুষ্ট করতে পারি কিনা। তো ওই দুটা জিনকে হাজির করানো হয়, এবং জিনকে যখন হাজির করায় তখন বলে ওরা কি আমাকে এভাবে আমাকে নিয়ে আসা হয়েছে, আমাদের
মানে বন্দি করে এখন এই ছেলের উপর চালান দিয়েছে। তা আমরা এই ছেলের যতদিন মানে ধ্বংস না হয়ে যায় ততদিন আমরা এই ছেলেকে ছেড়ে যাব না। তো তারপরেও অনেক মানে মানে আমল করে বা উনি যা করে আর কি, কবিরাজরা অনেক চেষ্টা করে আমার মানে জিনিসটা তাবিজের মাধ্যমে আর কি কিছু কমায় রাখছিল, এমন নাকি আমার শেষ হয়ে গেছিল, বাট কমায় রাখছিল যেন বেশি ক্ষতি না করতে পারে আমার। তো এরপরে রাসেল ভাই এটা ছিল আমার মানে কেমনে আমাকে জাদু করা হয় বা আমাকে কেমনে ব্ল্যাক ম্যাজিক করা হয় এইটার কাহিনী। এবার এটা আমার জীবনের সাথে কেমনে ইফেক্ট করেছে এখন আমি এটা বলবো। তো ওই কাহিনী মানে ওই জিনিস জানার পরে রাসেল ভাই বিশ্বাস করেন আমাদের ফ্যামিলির মানে জানার পরে আমার চাচি এবং দাদি আরো ওই জিনিসটা বাড়িয়ে দেয় কবিরাজকে, মানে যে কবিরাজের মাধ্যমে কাজ করা হয়েছে ওনাকে বলে আরো জিনিসটা অ্যাডভান্স করে দেওয়া হয় আমাদের ব্ল্যাক ম্যাজিকটা। তো এরপর থেকে আমাদের বাসাতে এমন এমন জিনিস হচ্ছে যেটা মেনে নেওয়ার মতো না, এটা একবারে স্বাভাবিক কিছুই না। মানে আমরা যখন বাসায় থাকতাম আমাদের রাতের বেলা আমরা যে বাসা আগে থাকতাম ওই বাসাটা ছিল হলো অনেক পুরাতন বাসা, আমরা কিনেছিলাম। তো আমরা ভাবছিলাম ওইখানে ভেঙে আমরা বাসা বানাবো। তো ওইটা তো প্রথমে যে ভাঙা বাসাটা মানে ভাঙা না, বাসাটা অনেক সুন্দর কিন্তু পুরাতন অনেক। তো ওই পুরাতন বাসায় যখন থাকতাম তখন আমাদের সাথে এমন কেমন কাহিনী হতো মানে আপনি বিশ্বাস করার মতো না এগুলো কাহিনী। যেমন আমি ঘুমায় আছি, এলিয়েনদের যেরকম হাত হয় রাসেল ভাই, এলিয়েনরা যেরকম ছোট হাত দেখে আমরা মুভিতে দেখতে পাই, তো এরকম একটা কুচ্ছিত হাত আমার মাঝে মাঝে আমার রাতে আমার দরজার দোপাল্লা দরজা ছিল, তো দোপাল্লার দরজা থেকে মাঝখান থেকে হাত ঢুকাই যেত এবং সাথে সাথে বের করে নিত। তো আমি বাসা ঘরের মানে আমি প্রচুর সাহসী ছিলাম রাসেল ভাই, এখন পর্যন্ত আমাকে এগুলো গ্রাস করতে পারেনি। মানে প্রচুর ভয় দেখানো হয়েছে, প্রচুর হচ্ছে, কিন্তু আমি কখনো এগুলোতে মানে বিলিভ করিনি। আমি সাথে সাথেই দরজা খুলে দেখতাম কেউ নাই। আবার আমার ফ্যামিলি সবাই শুনতো কেউ নুপুর পরে বাথরুমে যেত, আমাদের একটাই বাথরুম ছিল ওই বাসায়, বাথরুমে যেত, দরজা ছিল টিনের, তো অনেক শব্দ হইতো কেউ খুললে। তো খুলে যেত ঠিকই কিন্তু কেউ আর আসতো না, মানে 1 ঘন্টা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কেউ আসছে না রাসেল ভাই বাথরুম থেকে। তো বিষয়টা অনেক ভয়াবহ ছিল, বাসার অনেকেই বের হতো এবং বের হয়ে দেখতো কি কেউ নাই, মানে বাথরুমে কেউ গেছে বাট কেউ আসেনি বা দরজা ঠিকই বন্ধ থাকতো। আবার মানে আমাদের ছাদে মনে হতো কি, আমাদের ছাদ ছিল 3 তলা, তো ছাদে যদি কোনো লোক দৌড়াদৌড়ি করে তাহলে নিচ পর্যন্ত শোনা যাইতো। মানে আমরা ছিলাম 2 তলায়, 3 তলায় মানে কিছু দৌড়াদৌড়ি হলে তো অবশ্যই শোনা যাবে। তো আমরা রাতের বেলা শুনতাম, শুনে সাথে সাথে যাইতাম, কিন্তু কোনো লোকের আনাগোনায় পাইতাম না। কিন্তু এটা কিন্তু অসম্ভব ভাই, কারণ একটা যদি মানুষ ছাদ থেকে নামতেও চায় তাহলেও তার কিছু মিনিট বা 1 মিনিট হলেও তো লাগবে, কিন্তু আমরা সাথে সাথে মানে দৌড় পেরে 10 সেকেন্ডে গেলেও দেখতাম কি ওখানে আর কেউ নাই। আবার আমি যখন একা থাকতাম ঘরে, মানে ঢুকতে যাইতাম ঘরে, তখন দেখতাম কি আমার বিছানার উপরে কখনো কখনো চেয়ারের উপরে একটা মহিলা বোরখা পরে বসে আছে, মানে বসে আছে বলতে বসে থাকতো, এবং যখনই লাইট অন করতাম তখন জিনিসটা ভ্যানিশ হয়ে যেত। এবং মহিলাটা ছিল মানে আবঝা টাইপের, এমন নাকি পুরা মহিলা বোরখা পরে বসে থাকলে যেরকম হয় এরকম না, মানে বোঝা যাচ্ছে কি এটা মহিলা বসে আছে, বাট এটা ক্লিয়ার ছিল না। লাইট জ্বালানোর সাথে সাথে তো চলে যেত। আর যেহেতু আপনাকে রাসেল ভাই আমি আগেই বলেছি আমি বকাটা টাইপের ছেলে হয়েছিলাম এবং স্মোক করতাম, তো আমার স্মোকের নেশাটা এরকম হয়ে গেছিল ক্লাস 6-7-এ কি আমি রাতের বেলায় মানে অলওয়েজ রাতের বেলায় আমি 2টা-2:30 দিকে বের হয়ে যেতাম স্মোক করতে। আমাদের এখানে দোকান আছে, ওই দোকান থেকে মানে সিগারেট কিনে স্মোক করতাম। তো আমাদের যেই দোকানটা মানে দোকানে যাওয়ার জন্য পথটা হলো 1/2 কিলোমিটার, তো আমি হেঁটে হেঁটে যাইতাম এবং আমি কানে হয়তো আমার এয়ারপডসে হয়তো গান ছেড়ে দিতাম, অনেক সময় ভূত এফএম-এর আগের যেগুলো স্টোরি ওগুলো ছাড়তাম, অথবা ভূত.com-এর যেগুলো স্টোরি ওগুলো ছেড়ে আমি যাওয়া শুরু করতাম। তো মানে মাঝে মাঝে আমি দেখতাম আমাদের এখানে একটা কোয়ার্টার আছে, মানে সরকারি কোয়ার্টারের যেই খেজুর গাছে মানে একটা যদি কাপড় যদি একটা মানে ইয়া করা হয় রাসেল ভাই, একটু যদি মানে কাপড় যদি আপনি দেন গাছে পুরো লেপটায় এবং ওটা যদি হাওয়াতে ভাসে পতাকার মতো লাগে, কিন্তু ওইটা আমি দেখতাম কি পতাকা ছিল, বাট মানে পতাকাটা কেমন লাগতো আবঝা, মানে ওই ব্লার করে দিলে যেমন লাগে না ওই রকম। তো এটা আমি দেখার সাথে সাথে চোখ নামাই দিতাম এবং আমার এয়ারপডসের নয়েজ ক্যান্সেলেশন অন করে আমি হাঁটা ধরতাম, ঠিক আছে। মানে
আমার এটা কোনো প্রবলেম হইতো না, কারণ আমি বললাম আগে আমি অনেক সাহসী, আমি এগুলো অনেক কিছু দেখার ফলে আমার আর এগুলো কিছু মনেই হয় না। তো রাসেল ভাই একদিনকার ঘটনা বলি। আমি বাসা থেকে বের হয়েছি স্মোক করার জন্য। তো আমি যেতে যেতে মানে মানে জিনিসটা ফিল করি, দুইটা লোক বা দুইটা পায়ের শব্দ, মানে দুইটা লোক যদি পিছিয়ে হাঁটাহাঁটি করে, তো ওরকম শব্দ খুব আস্তে আস্তে, মানে এরকম না অনেক জোরে শুনতে পাচ্ছি আমি, আস্তে আস্তে আমার পিছে আসছে। কিন্তু এইরকম 2টা-2:30টার সময় কোনো লোকের রাস্তাতে আমার পিছিয়ে পিছিয়ে হাঁটার মানে কোনো লজিক হয় না, কারণ এটা তো ক্যাজুয়াল বিষয় কি 2টা-2:30টার সময় কে বের হবে, ঠিক না? তো আমি এটা শুনতে পারতাম, বাট আমি পিছিয়ে কখনো তাকাতাম না, কিন্তু কারণ সবাই জানে যে পিছিয়ে তাকালে হয়তো কোনো খারাপ কিছু হবে, আমি পিছিয়ে তাকাতাম না কখনো। কিন্তু যখন আমি মানে দোকানের কিছু সামনে চলে আসতাম, মানে রাস্তা যখন শেষ হয়ে যেত, রাস্তাটা ভাই ছিল পুরো অন্ধকার, আমি যে রাস্তায় যাইতাম দোকানে, তো কিছু সামনে যখন আলো দেখতে পাই বা তখন এর শব্দটা থেমে যায়। আর শব্দটা থামতো মেইনলি একটা বট গাছের নিচে, মানে বট গাছের নিচে একটা ডাবের ফ্যাক্টরি আছে, মানে ডাবের ফ্যাক্টরি বলতে ডাবের একটা কারখানা আছে, ওখানে ডাব আসে, মানে আনলোড হয় এবং মানে ওখান থেকেই মানে মানুষের দেয় ডাব, মানে যারা ব্যাপারী। তো ওইখানেই মেইনলি শব্দটা থেমে যেত। তো এইভাবে মানে আমি নিজেকে এটা কন্ট্রোলও করতে পারতাম না, মানে যেহেতু আমার ভিতরে ভয় থাকতো না, কিন্তু আমি মাঝে মাঝে এরকম বের হয়ে যেতাম রাতের মাঝখানে। তো এইভাবে আমার জীবন কাটছিল এবং কবিরাজও কিছু করতে পারছিল না, মানে কবিরাজ জিনিসটাকে আটকে রেখেছিল কিন্তু কিছু করতে পারছিল না, মানে এই জিনিসটা একবারে ভ্যানিশ করতে পারছিল না দুইটা জিনিসকে আমার কাছ থেকে, আমার ফ্যামিলির কাছ থেকে। তো এবার আমি যখন এবার বড় হয়েছে এবং ক্লাস 8-এ জিএসসি দিব, আমাদের জিএসসি বাতিল হয়েছে রাসেল ভাই, তাও একটা প্রিপারেশন তো লাগে। তো আমার একটা জিএসসি ছাত্র হিসাবে আমার যেটুক পড়া উচিত আমি তার 1%ও পড়তাম না, মানে আমি দিনে 1 ঘন্টাও আমি বইয়ে আমি মন টেকাতে পারতাম না। তো মানে বিষয়টা এমন, আমি পড়তে বসলেই আমার মনে হতো কি আমার মাথা ব্যথা করছে, মানে মাথা ফেটে যাচ্ছে। আমার বহু ডাক্তার দেখানো হয়েছে মাথা ব্যথার জন্য, বাট ওরা বলে মানে স্ক্যান করে বা অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলে মাথায় কোনো সমস্যা নাই, বাট এটা আমার মাথা ব্যথা করতো, মানে এমন করতো এটা মাইগ্রেনের পর্যায়ে চলে যেত, এমন মাথা ব্যথা করতো। তো ডাক্তারের কাছে গেলে বলতো না আপনার ছেলে নর্মাল, আপনার ছেলে কোনো অসুখ নাই, মাথা জড়িত কোনো অসুখ নাই। তো রাসেল ভাই এবার যখন আমার মাথা ব্যথা হতো তখন তো নর্মালি কেউ পড়তে মনোযোগ দিতে পারবে না, তো এইভাবে আমার এইটাও পড়া হয়নি। যেহেতু অটো পাস সেহেতু এবার বেঁচে গেলাম জিএসসিতে, কিন্তু এবার এসএসসিতে যাই না রাসেল ভাই, কি করতে পারবো না পারবো, তাও সর্বোচ্চ চেষ্টা করছি ভালোভাবে পড়াশোনা করা। আর আমি রাসেল ভাই যখন থেকে আমার সাথে এগুলো হওয়া কম হয়েছে, মানে এখন আমার যে কবিরাজ আমার সাথে আমার মানে কাজ করতো, সেই কবিরাজ অনেকটাই এটা মানে বন্ধ করতে পারছে এবং অনেক মানে ওদের অনেক কিছু বলি দিয়ে বা অনেক কিছু উপহার দিয়ে ওদের থামানো আছে জিনগুলোকে। তো আমি এখন নিজের জীবনটাকে মানে পুরোটাই পরিবর্তন করে ফেলেছি। ইভেন আমার পার্সোনাল একটা ফোনও নাই, আমার যে ফোন ছিল ওইটা আমি বন্ধ করে আমার মায়ের কাছে জমা দিয়ে দিয়েছি যে আম্মু আমি আজকে মানে এখন থেকে আমি ভালো জীবন লিড করা শুরু করব। তো ক্লাস 8-এর পরে আমি যথেষ্ট মানে ভালো হওয়ার চেষ্টা করছি নিজের মাঝখান থেকেই, যেহেতু একটা মানে আমার যেটা ছিল ভিতরে ওইটা কিছুটা কম, মানে যে জিনগুলো যেগুলো আমার আসর করতো ওগুলোর যেহেতু কম, আমিও নিজের মাঝখানে বিষয়টা এরকম করে গড়ে নিয়েছি যেন আমাকে আর কেউ এরকম মানে না করতে পারে, জিনগুলাও যেন আমাকে কন্ট্রোল না করতে পারে। তো আমি সব থেকে আমার ভালো, এবং আমার যে এত স্মোকিং এর যে অভ্যাসটা ছিল সেটাও এখন আর নাই, এখন আমার স্মোকিং এর বিষয়টাও নাই, এবং আমি যাদের সাথে চলাফেরা করতাম বকাটা ছেলেপেলেদের সাথে, ওদের সাথেও আমি আর চলাফেরা করি না। তো তাও আমাকে প্রতিনিয়ত এগুলোর শিকার হইতে হয় রাসেল ভাই। যেমন আমি যখন ঘরে ঢুকি ওই যে একটা মহিলা বসেই থাকে মাঝে মাঝেই, আবার রাতে আমার মনে হয় খাট কেউ সামনে থেকে মানে পায়ের ওখান থেকে চাড়ছে, কিন্তু যখন তাকায় দেখতাম তখন না, খাট ঠিকই আছে কিন্তু আমার মনে হতো খাট চাড়ছে। তো রাসেল ভাই এটাই ছিল কাহিনী, এখন আমার জীবনে হয়ে যাচ্ছে। যদি মানসম্মত মনে হয় ঘটনাটা, আমি গুছায় বলতে পারিনি, যদি মানসম্মত মনে হয় বা মনে হয় এটা ছোট ভাইয়ের নিজের জীবনের কাহিনী, এবং আমি কাহিনীটা বলছি কারণই হলো কি আমার যেগুলো মানে আমার সাথে যেগুলো মানে আমার বয়সের যেগুলো ছেলে আছে তাদেরকে আমি সতর্ক করতে চাচ্ছি যে যতই জিন তোমার উপরে আসর করুক, নিজের যদি ঠিক করতে চাও তাহলে অবশ্যই আল্লাহকে ভরসা রেখে ঠিক করা সম্ভব।